হ্যালো এভরিওয়ান। আম আমাদের আজকের আলোচনায় সবাইকে স্বাগতম। আমি জাকারিয়া নওয়াজ এবং আমার সাথে আরো ২ জন আছেন, আম ডক্টর নাজিম উদ্দিন এবং ডক্টর নাসির উদ্দিন। আমাদের আজকে প্রবাসী সংহতির আলোচনার বিষয় হচ্ছে ঔপনিবেশিক ধাঁচের আমলাতন্ত্রের সংস্কারের প্রয়োজনীয়তা এবং প্রবাসীদের ভাবনা। তো আমরা গত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা দেখছি এই আম আ আমাদের যেই সংস্কার কমিশন আছে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাম ক্যাডারের, সেই সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বেশ উত্তেজনা হচ্ছে বিভিন্ন ক্যাডারের ভিতরে। এটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাডারের অন্তর্দ্বন্দ্ব। তো জুলাই গণঅভ্যুত্থানের পরে স্বৈরাচারের পতনের পরে জনমনে যে সংস্কারের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই সংস্কারের আকাঙ্ক্ষা থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা সংস্কারের উদ্যোগ দেখতে পাচ্ছি। আর তাছাড়া প্রশাসন বা পুলিশ বিভিন্ন ক্ষেত্রে যে স্বৈরাচার একে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে, তো সেখান থেকেও মানুষের মনে এবং বিভিন্ন ক্ষেত্রে অন্যান্য যেইসব আম ক্যাডার সার্ভিস আছে, তাদের মনেও আসলে সংস্কারের যেই চিন্তা উদয় হয়েছে, সেই চিন্তা থেকে এই ধরনের উদ্যোগ আসলে স্বাভাবিক এবং সেই উদ্যোগ থেকেই এখন আমরা দেখছি যে মতানৈক্য হচ্ছে বিভিন্ন জনের মধ্যে এবং সেই মতানৈক্য থেকে আমরা একটা চরম উত্তেজনা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাডার সার্ভিসে। এবং সবাই তাদের বিভিন্ন ধরনের দাবি-দাওয়া জানাচ্ছে। তো আমাদের এই আজকের আলোচনায় আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের কিছু আ মাম ছোট প্রশ্ন আছে, যেই প্রশ্নগুলো ধরে আমরা আগাবো এবং তারপরে বিভিন্ন জনের কথা থেকে বা আমাদের নাসির ভাই এবং নাজিম ভাইয়ের বিভিন্ন কথার উপর ভিত্তি করে আমাদের যদি অন্য কোনো প্রশ্ন আসে, আমরা সেই প্রশ্নগুলোকে অ্যাড্রেস করব। আমি আম আ শুরুতেই আ নাজিম ভাইয়ের কাছে যাব যে আমার ১ম প্রশ্নটা নিয়ে, যেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির মূল্যায়ন। যে আপনি বর্তমান পরিস্থিতিতে যেই সংস্কারটা হচ্ছে এবং আ যেই সংস্কারের কথা নিয়ে যেই বিতর্কটা সৃষ্টি হলো এবং বা সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার যেই মূল্যায়ন, সেই মূল্যায়নটা যদি আপনি আম আমাদের কাছে পরিষ্কার করে বলেন এবং তারপর আমি একই প্রশ্ন করব হচ্ছে নাসির ভাইকে যে সার্বিক পরিস্থিতি মূল্যায়ন নিয়ে। বাট এই কথা বলার আগে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আম আ নাজিম ভাই বর্তমানে আছেন হচ্ছে আটলান্টায়, ইউনাইটেড স্টেটস এ। সেখানে উনি মার্সার ইউনিভার্সিটিতে ফার্মেসির অধ্যাপক হিসেবে আছেন। আর ডক্টর নাজিম উদ্দিন আ আ নাজিম ভাই নাসিরউদ্দিন। আছেন হচ্ছে সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন। তিনিও আসলে একজন কেমিস্ট। সো আ এবং তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। নাজিম ভাই, আমি আপনার কাছে আমার ১ম প্রশ্নটা হ্যাঁ, নিয়ে যাব। থ্যাংক ইউ জাকারিয়া নওয়াজ। গুড ইভনিং এভরিওয়ান ইন বাংলাদেশ। সো আমি যেটা বলব যে না, আ নওয়াজ যেটা বলছে যে আমি বাংলাদেশে থাকতে আসলে ফুড ক্যাডারে ছিলাম ২২ তম বিসিএস এ। বাংলাদেশ সিভিল সার্ভিসের ফুড ক্যাডারে চাকরি করছি আমি প্রায় ১.৫ বছরের মতো ঠাকুরগাঁতে সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে। সো আমার কিছু এক্সপেরিয়েন্স আছে আমলাতন্ত্র সম্পর্কে, খুব বেশি না। কিন্তু তারপরেও সেই অভিজ্ঞতার আলোকে আমি বলব যে বাংলাদেশে এখন যেই জিনিসগুলি চলতেছে, যে সংস্কারের প্রয়োজনীয়তা, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন এবং মানে যেসব প্রস্তাব এসছে, আমি সেগুলিকে সমর্থন করি। প্রশাসনিক সংস্কার অবশ্যই দরকার। বাংলাদেশে সেই আ আ ব্রিটিশ আমল থেকে বা আরো আগে থেকেই বা মোগল আমল থেকেই বাংলাদেশে যে আমলাতন্ত্রের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার কিছুটা পরিবর্তন হইছে মোগল আমলে, ব্রিটিশ আমলে। কিন্তু ব্রিটিশ আমলের পরে আমরা দেখেছি পাকিস্তান সরকারের সময়ও হয়তো কিছুটা চেঞ্জ হয়েছে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেই লেগাসি সবকিছুই মানে বহন করে চলতেছি। যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং মানে আ পুলিশ, এই ২ টা ক্যাডারকে আসলে সরকার ব্যবহার করেছে এবং আরো ক্যাডার সার্ভিসকে টোটালি আমার মনে হয় যে হাসিনা সরকার ব্যবহার করে তাদেরকে তাদের যে নৈতিক চরিত্র, তাদের যে আম আ একটা ভাবমূর্তি, সেটা নষ্ট করেছে। সো সেই দিক থেকে বলতে গেলে আম ক্যাডার ব্যবস্থায় বা প্রশাসনিক ব্যবস্থায় অনেক ধরনের দুর্নীতি ঘটেছে। মানুষ দেখেছে যে এই প্রশাসনের সহায়তায় এবং পুলিশের সহায়তায় হাসিনা সরকার অবৈধ নির্বাচনগুলি সম্পন্ন করেছে, ভোট ডাকাতি করেছে এবং প্রশাসনিক আমলারা, তারা, আমরা বলি যে সরকারি চাকরি করে, কিন্তু আসলে একটা জিনিস ক্লিয়ার করতে হবে আমাদের। সরকারি চাকরিজীবীরা আসলে সরকারের চাকরিজীবী নয়। সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের কর্মী, রাষ্ট্রের কর্মচারী, তারা রাষ্ট্রের চাকর। আপনি যদি এভাবে বলেন। সরকার আসে যায়, দেখেন হাসিনা ছিল, হাসিনা তাদেরকে ইউজ করছে, কিন্তু আজকে হাসিনা নেই। আমলাতন্ত্র সবসময় থাকতেছে। আমলাতন্ত্র আমাদের একটা ভালো কাঠামো। আপনি রাষ্ট্র যদি খুঁজতে যান যে রাষ্ট্র বলতে আসলে আমরা কি বুঝি? রাষ্ট্র বলতে আমাদের ভিজিবিলিটি হয় আসলে আমলাতন্ত্র। আমলাতন্ত্রটাকেই আমরা রাষ্ট্রের প্রতিরূপ হিসেবে দেখি।
সো আমলাতন্ত্র খুবই মানে কি বলবো ইফেক্টিভ। আমাদের একটা ভালো আমলাতন্ত্র আছে বা বড় আমলাতন্ত্র আছে, ফাংশনিং আমলাতন্ত্র আছে, 200-250 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বলা যায়। তো সেটা কোনোভাবেই খারাপ কিছু না। কিন্তু আমলাতন্ত্রকে যখন দলীয়করণ করা হয়েছে, হাসিনা সরকার 96 সালে জনতার আদালতের মাধ্যমে আমলাদেরকে রাজনৈতিকভাবে রাস্তায় নামিয়ে এনেছে। তারপরে গত 16 বছরে বিভিন্ন কোটা দিয়ে যেসব নিয়োগ হয়েছে, সেই দিক থেকে বলতে গেলে যে এর একটা মানে আ আ একটা নৈতিক অধঃপতন প্লাস হলো যে গুণগত মানেও আমলাতন্ত্রের অবস্থান আসলে নিচের দিকে নেমে গেছে। কারণ দেখা গেল যে আগের মতো ঐরকম ভালো আমলা, দক্ষ আমলা আমরা পাচ্ছি না এবং প্রচুর অদক্ষ জনবল নিয়োগ হয়েছে স্বজনপ্রীতি দেখাতে দলীয় পরিচয়ে। তো সেই বোঝাও আমরা এখন টেনে বেড়াচ্ছি। তা আমি মনে করি যে ওভারঅল বাংলাদেশের প্রেক্ষিতে স্বাধীন বাংলাদেশের জন্য নতুন ধরনের আমলাতন্ত্র দরকার এবং আমলাতন্ত্রের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে অবশ্যই আমলাতন্ত্রের সংস্কার করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্যটাও আমি একটু বলে রাখি যে আপনি যদি যান যে বাংলাদেশে যে আমলাতন্ত্রের যে স্ট্রাকচার, এতে দেখা গেল যে অনেকগুলি ক্যাডার আছে, কিন্তু শুধুমাত্র অ্যাডমিন ক্যাডার বাকি সবার উপরে ছড়ি ঘুরায়, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাদের উপরে মাতবরি করে এবং দেখা গেল যে এটা মাঠ পর্যায়ে তো আছেই, মানে উপজেলা জেলা পর্যায়ে তো আছেই। তারা সেসব কর্মকর্তারা খুব ভালোভাবে বলতে পারবেন তারা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনের দ্বারা মানে অত্যাচারিত হন বা ভুক্তভোগী হন। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা অবশ্যই ওই স্ট্রাকচারটা পরিবর্তনের দরকার আছে, ওই আচরণ বিধিতেও পরিবর্তনের দরকার আছে। আর 2 নাম্বার হলো যে দেশের যে প্রমোশনের ব্যাপারে যে অন্যান্য ক্যাডারের যে একটা মতবিরোধ, সেটাও আমাদেরকে আমলে নিতে হবে। কারণ হলো যে বিভিন্ন প্রফেশনের লোক অ্যাডমিন ক্যাডারে যায় বা বিভিন্ন কি বলে এটাকে হাইলি স্পেশালাইজড পিপল অবশ্য মানুষও ইয়েতে সরকারি চাকরিতে বিসিএস এ কাজ করে। সো তাদের কাজগুলিও আমরা এভাবে মানে অ্যাডমিন ক্যাডার যে আসলে স্পেশালাইজড না, তারাও যদি সব জায়গায় স্পেশালাইজড ফিল্ডে গিয়েও তারা যদি মাতবরি করতে চায়, সেটা আসলে ভালো কিছু হয় না। তো প্রমোশনের ব্যাপারে যে কথাটা উঠেছে যে ডিএস থেকে ডেপুটি সেক্রেটারি থেকে উপরের পোস্টগুলিতে এখন যেটা হচ্ছে যে 75% আসতেছে বিসিএস প্রশাসন থেকে, মাত্র 25% প্রমোশন হচ্ছে বাকি সবগুলি ক্যাডার মিলে। তো এখন বর্তমান সরকারের যে বর্তমান প্রশাসনিক সংস্কারের যে প্রস্তাব, সেটা হলো যে 50% আসবে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে, বাকি 50% আসবে অন্যান্য সব ক্যাডার থেকে। যেটা আমি মনে করি যে খুবই ভালো প্রস্তাব অ্যাডমিনের জন্য। তেমন খারাপ কিছু ঘটে নাই। তাদেরকে জাস্ট আরো 25% গিভ আপ করতে হবে। সবচেয়ে ভালো হতো যদি 100% ফ্রি করে দিত সরকার, যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যন্ত সবাই যার যার ক্যাডারে কাজ করুক। তারপরে ডিএস থেকে শুরু করে উপরের ক্যাডারগুলির জন্য সবার জন্য ফ্রি, যারা সরকারি চাকরি করবে তারা যে কেউ পরীক্ষা দিয়ে সেই পর্যায়ে যেতে পারে চাইলে। তো আমি আপাতত এখানেই থামবো। নেওয়াজ আমরা দেখা গেল যে পরে অন্য আলোচনা আসবো। থ্যাংক ইউ নাজিম ভাই। আপনার এখানে আমার ২-১টা প্রশ্ন আছে যেটা আমি পরে করব। তো তার আগে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন বা বাংলাদেশের বর্তমান যেই আমলাতন্ত্র আছে সেই ব্যাপারে নাসির ভাইয়ের মূল্যায়নটা শুনি আমরা। Thank you, Nawaz. Hello and good morning from Atlanta. And thank you, Dr. Nazimuddin, আজকে সহ আলোচক। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই বিষয়টা যেহেতু এখন সারফেসে আসছে, সো আমার মনে হয় যে এটা একটা খুবই রিলেভেন্ট আলোচনা। আমি প্রথমেই আমার মূল্যায়ন হচ্ছে আমি দুইভাবে করব, দুইটা পয়েন্টে আমি গুরুত্ব আরোপ করব। একটা হচ্ছে রাজনৈতিক কারণ আমরা জানি যে জুলাইয়ের আন্দোলনের পরে এখানে সামগ্রিকভাবে একটা সংস্কারের কথা চলে আসছে। কারণ হচ্ছে 16 বছরে আমাদের সিস্টেমটা যেভাবে নষ্ট করা হয়েছে, সো এর জন্য সংস্কারটা খুবই জরুরি। আর এই গত 16 বছরের যে স্বৈরাচারী ব্যবস্থা ছিল, ওটার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে আসলে এই আমলাতন্ত্র ছিল একটা স্ট্রং হোল্ড ফর গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়। তো এটা সংস্কার করা হচ্ছে খুবই জরুরি। কারণ হচ্ছে যে এই আন্দোলনের একটা লেসন হচ্ছে যে ভবিষ্যতে যেন এরকম ফ্যাসিজম আর বাংলাদেশে না আসে। কারণ ওইটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে মোটামুটি বলতে হবে যে এটা আর একটা ব্যর্থ আন্দোলন, যদি ওই ইয়েটা করতে না পারি। এবং এটা করার মূল জায়গাটাই কিন্তু হচ্ছে আসলে আমলাতন্ত্র। কারণ আমরা জানি যে আওয়ামী ফ্যাসিজম বিশেষ করে মাঠে ছিল পুলিশ বাহিনী, কিন্তু মূল যে স্ট্রং হোল্ড তাদের যেটা ছিল সেটা হচ্ছে আমলাতন্ত্র। সো এটা একটা কারণ যে আমাদেরকে এটা সংস্কার করতে হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমরা যদি 1971-এ ফেরত যাই,
তাহলে আমরা জানি যে আমাদের একটা লক্ষ্য ছিল একটা সাম্য ও মানবিক রাষ্ট্র তৈরি করা। এখন এই সাম্য এবং মানবিক রাষ্ট্র তৈরির ক্ষেত্রে আমার মনে হয় যে সবচেয়ে জরুরি যেটা অ্যাড্রেস করা সেটা হচ্ছে আমলাতন্ত্র। কারণ আমাদের আজকের আলোচনার টাইটেলটাই হচ্ছে ঔপনিবেশিক ধাঁচের এই যে আমলাতন্ত্র, যারা আসলে দেশের জনগণকে তাদের অধীনস্থ মনে করে। মানে তাদের মানসিকতা এখনো হচ্ছে যে উই ওন দিস কান্ট্রি, অথবা আমরা হচ্ছি এই দেশের মালিক। এটাই হচ্ছে যে উপনিবেশিক মানসিকতার একটা মূল প্রতিফলন। আমি এর সাথে আরেকটা জিনিসও বলতে চাই যে আমরা জানি আমাদের কিছু কলোনিয়াল মেন্টালিটি আছে। আ পরিষ্কারভাবেই। আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স হচ্ছে বাংলাদেশে আমরা গেলেই দেখি সবাই স্যার করে। বিকজ এটা হচ্ছে স্ট্রিক্টলি একটা কলোনিয়াল মেন্টালিটি। সো এই কলোনিয়াল মেন্টালিটি যদি আমরা চেঞ্জ করতে চাই, আমলাতন্ত্রকে অ্যাড্রেস না করে আমরা এটা করতেই পারব না। বিকজ এই যে স্যার বলার যে টেনডেন্সি, এটা বেসিক্যালি ওইখান থেকেই আসছে। এখন এর এইটা এটা আসলে আমাদের অ্যাজ এ নেশন আমরা যদি নেক্সট লেভেলে যেতে চাই, এই জিনিসটা অ্যাড্রেস না করে আমরা এটা করতে পারব না। এটা একটা বড় বাধা। সো এই ২ টা কারণ আমি পরিষ্কার করা, এটা হচ্ছে আমার মূল্যায়ন যে বাংলাদেশে বর্তমানে এটা করা দরকার। আর ইন্টারনাল বিষয়গুলো ডক্টর নাজিম উদ্দিন আলাপ করেছেন। তারপর আমি কয়েকটা জিনিস আলাপ করি যে কেন এটা দরকার। হোল প্রসেসটাই আসলে হচ্ছে যে প্রশ্নবিদ্ধ। আমি গত কয়েকদিন এই ঘটনা চলার সময় বেশ কিছু লিটারেচার দেখলাম। অ্যাকচুয়ালি দেয়ার আর সাম পিয়ার রিভিউড পাবলিশড পেপার অন লাইক বাংলাদেশ ব্যুরোক্রেসি। সো মোটামুটি সামারি হচ্ছে ৩ টা প্রবলেম ব্যুরোক্রেসির। একটা হচ্ছে ওভারসাইজড, ২ নম্বর হচ্ছে করাপ্টেড, আর একটা হচ্ছে ইনএফিশিয়েন্সি। সো ওভারসাইজ এর বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে যতগুলো পজিশন আছে তার চেয়েও বেশি সিনিয়র অফিসার সেখানে আসলে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবং এটার কারণ হচ্ছে যে দলীয়করণ করা। কারণ আপনাদেরকে আওয়ামী লীগ মানে প্রতি সরকারই ব্যবহার করেছে, কিন্তু আওয়ামী লীগ যেভাবে করেছে এটা হচ্ছে আরো বেশি। সো ওভারসাইজ তাদের নিজেদের লোক, রাজনৈতিক লোক, পছন্দের লোক এখানে নিয়ে আসা। আর ওভারসাইজ করলে আরেকটা সুবিধা হচ্ছে যে আমলাতন্ত্র কিংবা তাদেরকে কন্ট্রোল করতে সুবিধা হয়। বিকজ যেকোনো সময় আই ক্যান চেঞ্জ, আই হ্যাভ লট অফ অপশনস, এরকম একটা অবস্থা তৈরি করা। আরেকটা হচ্ছে ব্রাইবিং এর মতো আরকি, ঘুষ দেওয়া। যেটা আমরা দেখছি যে গত ১৬ বছরে কাইন্ড অফ লাইক বেতন কিংবা অন্যান্য সুবিধা বাড়িয়ে এটা এক ধরনের লিগ্যাল ওয়েতে যেটা ঘুষ দেওয়া হয়েছে আরকি। সো এটার আবার রিফ্লেকশনটা আমরা দেখতে পাই যে বিসিএস এর প্রতি সাধারণ মানুষের যে আগ্রহ, এটা কিন্তু আমি যখন বাংলাদেশে ছিলাম ২০০০ সালে কিংবা তার আগে, ওই সময় এতটা তীব্র ছিল না। এখন মানুষ যেমন একটা আ আ নিউজে আমরা দেখি যে ভোরবেলা ঢাকা ইউনিভার্সিটিতে সকালবেলা একটা কম্পিটিশন শুরু হয়ে যায় কিভাবে লাইব্রেরিতে জায়গা দখল করবে। সো এগুলো আসলে যে খুব পিওর দেশপ্রেমের জন্য সেটা না। এটা হচ্ছে যে এই যে এক্সট্রা সুবিধা, বাংলাদেশের কর্মসংস্থানের এমনিতেই অবস্থা কম। তো এই সুবিধাগুলো, তারপরে হচ্ছে যে ক্ষমতা এবং দুর্নীতি করার একটা অপার পারমিশন যেটা আওয়ামী লীগ সরকার দিয়ে দিয়েছিল, ওগুলোর জন্যই আসলে এক ধরনের আকর্ষণ তৈরি করেছে। সো ওভারসাইজ এর বিষয়টা গেল। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে করাপ্টেড। ওটা আমরা জানি যে মানে এক ধরনের লাইসেন্স, ওকে ইউ হ্যাভ দ্য ওপেন বুক, ইউ ক্যান ডু এনিথিং। এটা গত ফ্যাসিস্ট সরকার যেটা করেছে যে তুমি যা মন চায় সেটা করো, কিন্তু তোমার যে একটা জিনিস নিশ্চিত করতে হবে যে গভর্নমেন্টের বিরুদ্ধে যাওয়া যাবে না। সো তুমি যেকোনো ধরনের করাপ্ট করতে থাকো। এবং আমরা রিসেন্টলি জানি যে সচিবালয়ে যে আগুন আগুন আ আ জ্বলেছে আরকি। বেসিক্যালি হচ্ছে অনেক ডকুমেন্টস বার্ন করার জন্য। সো এটার মেইন কারণ হচ্ছে যে করাপশনটাকে হয়তো হাইড করার জন্য। ইট কুড বি রিলেটেড, আমি জানি না, এটা ইনভেস্টিগেশন এখনো চলছে। এটা হয়তো আসবে। আরেকটা হচ্ছে ইনএফিশিয়েন্সি। এটা একটা বড় বিষয়। কারণ বাংলাদেশের আম আমি একবার পড়েছিলাম যে আ এক আমলা নিজেই বলতেছে যে ভারতের সাথে চুক্তি করার পরে যে আমি চুক্তিটা পড়েও দেখি নাই। সো এরকম অবস্থা দেখা যায় যে অনেক সময় আমরা যে সমস্ত ডিলগুলি করি বিভিন্ন বাইরের দেশের সাথে, ওটা খুব এফিশিয়েন্টলি করতে পারে না। একটা ঘাটতি থাকে। যদিও আমলারা মনে করে তারাই সবচেয়ে এডুকেটেড এবং শিক্ষিত লোক দেশের মধ্যে, তারা হচ্ছে যে রাজনীতিবিদরা হয়তো অতটা শিক্ষিত না কিংবা হোয়াটএভার ইট ইস। সো এই ৩ টা জিনিস অ্যাড্রেস করা হচ্ছে খুবই জরুরি। আর প্রসেসের মধ্যে আমার মনে হয় যে হোল প্রসেসটাই রং। প্রথমত হচ্ছে হায়ারিং প্রসেসটা রং। কারণ এখানে যে হায়ার করা হয়, আমি কিছুটা কম্পারিজন পরে দিব হয়তো আমেরিকার সাথে কিংবা অন্য দেশের সাথে। যে সিভিল সার্ভিস কমিশন তারা নিজেরা হায়ার করে। সো ইট কুড বি লাইক এনি প্রাইভেট পার্টি যারা এই জিনিসটা করতে পারত। কিন্তু নিজেরা করার মধ্যে যেটা হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা আসলে থাকে না। সো এটা একটা প্রবলেম।
আর বড় প্রবলেম হচ্ছে ফায়ারিং প্রসেস। এখানে কোনো ফায়ারিং প্রসেস নাই। কারণ হচ্ছে একজন যদি ৩,০০০ কোটি টাকার একটা লুটপাটের দুর্নীতিও করে, তাকে কিন্তু ফায়ার না করে তাকে ওএসডি করা হয়। তার মানে তাকে বদলি করে অন্য জায়গায় পাঠাতে হলো জাস্ট কাইন্ড অফ ভ্যাকেশন। সো তারা জানে যে আমার চাকরি কখনো যাবে না। এইটা অ্যাকচুয়ালি এক্সট্রিমলি কোয়েশ্চেনেবল। কারণ হচ্ছে যে এর সাথে আমি একটা কম্পারিজন দিতে পারি যে আমেরিকায় আমরা জানি যে ইউনিভার্সিটিগুলোতে টেনিউর ট্র্যাক একটা সিস্টেম আছে, যে একবার টেনিউর পেলে সহজে মানে চাকরি যায় না। এখন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি টেনিউর ট্র্যাক বাতিল করে দিতে যাচ্ছে। এভরিথিং উইল বি পারফরম্যান্স বেসড। সো এভরি ইয়ার অথবা এভরি 5 ইয়ার ইট উইল বি রিনিউড বেসড অন ইউর পারফরম্যান্স। সো এটা হচ্ছে সময়ের জন্য এখন এটা সময়ের দাবি যেটা আর কি। সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে কোনো আমলা যদি ইনএফিশিয়েন্ট হয়, করাপ্টেড হয় এবং সেটা যদি ডকুমেন্টেড হয়, প্রমাণিত হয় আফটার ইনভেস্টিগেশন, তাকে ফায়ার করার জন্য যদি আমার মানে তাকে ফায়ার না করে যদি তাকে বদলি করে অন্য জায়গায় পাঠায়, এটা আসলে পুরস্কৃত করা হলো। সো এইটা একটা বড় প্রবলেম বাংলাদেশের আমলাতন্ত্রের ক্ষেত্রে। তো এই জিনিসটা অ্যাড্রেস করা দরকার। সো ফার এটাই আমার মূল্যায়ন। থ্যাংক ইউ জাকারিয়া ফর ইউর নাইস কোয়েশ্চেন। থ্যাংক ইউ নাসির ভাই, আপনার খুবই ইন্টারেস্টিং এবং মূল্যবান মন্তব্য অ্যাড করার জন্য। এরপরে আমি আসলে নাজিম ভাই অলরেডি জিনিসটাকে অ্যাড্রেস করেছেন, তাও আমি জিনিসটাকে আরেকটু ডিটেইল আলোচনা করার জন্য যাব। যেই সেটা হচ্ছে যেই সংস্কার প্রস্তাবটা করা হয়েছে সেটা হচ্ছে যে 50 ভাগ আসবে হচ্ছে মানে উপসচিব পর্যায় থেকে, রাইট? তো সেখানে 50 ভাগ আসবে হচ্ছে অ্যাডমিন ক্যাডার থেকে এবং 50 ভাগ আসবে হচ্ছে অন্যান্য ক্যাডার থেকে। এখন এটা আগে ছিল 25-75। এখন কথা হচ্ছে আমরা তো কোটার বিরুদ্ধে মানে সংগ্রাম করছি, তাই না? মানে শেষ পর্যন্ত মানে ওই সংগ্রামটা গিয়ে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে পরিণত হয়েছে, কিন্তু আসলে এই জিনিসটা তো একটা আন্ডারলাইং বৈষম্য। আর আরেকটা এইদিকে এই পয়েন্ট অফ এই যে বৈষম্যের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কিভাবে দেখবেন যে এই কোটাটা এখনো রাখা? এক, এটা কেন স্কিল বেসড হবে না? যে এই পজিশন গুলাতে আমরা কেন স্কিলকে প্রাধান্য দিব না, আমরা কেন কোটা করে দিব জিনিসটাকে? এটা একটা জিনিস। আর আরেকটা আমার সম্পূরক প্রশ্ন থাকবে যে একটা দাবি উঠছে হচ্ছে ক্যাডার যার মন্ত্রণালয় তার। হ্যাঁ, এইটাতে কেন মানুষজন মানে এটা তো আমার কাছে মনে হয় যে এটা একটা নো ব্রেনার, রাইট? যে এটা একটা সিম্পল চয়েস হতে পারে যে যার ক্যাডার বা যে যেটার স্পেশালাইজেস সে সেই দিকেই যাবে। তো এইখানে এই দ্বন্দ্বটা কেন সৃষ্টি হচ্ছে বা কেন মানে এটা সৃষ্টি হয়েছিল, মানে শুরুতেই এটা ছিল কেন? আচ্ছা, থ্যাংক ইউ নওয়াজ। সো আমি আগে আসলে তোমার কোশ্চেনে যাওয়ার আগে নাসির ভাইয়ের যে পয়েন্টগুলি সেগুলি নিয়ে একটু বলতে চাই। যে নাসির ভাই খুবই ভালো 3টা জিনিস তুলে ধরেছেন, যে ওভার সাইজ আমলাতন্ত্র, তারপরে ইনকম্পিটেন্সি এবং হলো করাপশন। সো ওভার সাইজের ব্যাপারে আমি বলবো যে এটা আসলে একদিনে হয় নাই। যে আমাদের যে এখন দেখেন মন্ত্রণালয়গুলি আছে প্রায় 64-65 বা আই ডোন্ট নো 60টার মতো মন্ত্রণালয় আছে। তো এইভাবে এই যে মন্ত্রণালয়গুলি যখন সময়ের প্রেক্ষিতে আস্তে আস্তে অ্যাড হয়েছে, তখন আমলাতন্ত্রের সংখ্যাও ওইভাবে বেড়েছে। এটা একটা ব্যাপার। এটার ক্ষেত্রে আর প্রমোশনের ক্ষেত্রেও আমি মনে করি যে সরকার যে প্রমোশন দিয়েছে, যে মানে সিনিয়র সেক্রেটারি একটা নতুন লেভেল তৈরি করেছে, তো এটা আমার কাছে মনে হয় যে আমলাতান্ত্রিক হয়তো এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, বা আমরা একদিক থেকে দেখতে পারি যে সম্প্রীতি তাদেরকে হ্যাপি করানোর জন্য করছে, প্রমোশন দিচ্ছে। আরেক দিক থেকে যে আজকাল মানুষজন হয়তো দেখা গেল যে বছরের পর বছর একই পদে পড়ে থাকলে তাদের এক ধরনের ডিমোরালাইজেশন হয়। সেটার ক্ষেত্রেও দেখা গেল যে ঘন ঘন প্রমোশনের ব্যবস্থা করা এবং নতুন অপশন রাখা, যে আরো প্রমোশনের ব্যবস্থা আছে, সেটাও একটা কারণ হতে পারে। সো প্রমোশনটাকে আমি অত খারাপ ভাবে দেখি না, যে এই যে পদ করলো। ওভার সাইজের ব্যাপারটাও আমি মনে করি বাংলাদেশে যেহেতু আমলাতন্ত্র সবচেয়ে বড় চাকরিদাতা, সেই ক্ষেত্রে সাইজ ব্যাপারটাও আমাদের কাছে চিন্তা রাখতে হবে। কেন আমাদেরকে সাইজ চিন্তা করতে হবে? কারণ হলো যে দেখেন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রকৌশলী, এই সবগুলি কিন্তু আমলাতন্ত্রের আন্ডারে, সবার আমলাতন্ত্রের আলাদা আলাদা এরিয়া আছে। এবং তো সেই ক্ষেত্রে আমরা কি এগুলি কি বেসরকারীকরণ করতে পারবো? সো বেসরকারীকরণের কথাও আসছে, দেখলাম যে প্রাইভেটাইজেশন করা, যে পিএসসি নিয়োগ প্রক্রিয়াটা প্রাইভেটাইজেশন করা। তো প্রাইভেটাইজেশনের ব্যাপারে আমি আসলে খুবই ভাই আপনার প্রাইভেটাইজেশন নিয়ে বলার আগে আপনার ওইটা তো আরেকটা টপিক, মাঝখানে ছোট প্রশ্ন আসছে, আমি একটু করি। যেমন আপনি বলছেন পদ ক্রিয়েট করা হয়েছে যাতে বোর্ড না হয়ে যায় বা হচ্ছে জবের প্রতি একটা বিতৃষ্ণা চলে না আসে। এটা আমরা কর্পোরেশনেও দেখি এখানে যে বিভিন্ন পদ ক্রিয়েট করা হয় যাতে প্রমোশন দেওয়া যায়। এই মানে ওয়েস্টার্ন কর্পোরেশনের যেই স্ট্রাকচার সেখানেও আমরা এই জিনিসটা দেখি। এখন কথা হচ্ছে বাংলাদেশে যে স্পেশালাইজড যেই সেক্টরগুলো আছে যেমন স্বাস্থ্য, শিক্ষা, এইখানে তো কোনো পদ নাই এবং ডাক্তাররা একই পদে 7-8 বছর কাজ করতেছে।
I এবং agree, I ডাক্তারের agree, মতো হ্যাঁ। একটা প্রফেশন এবং মানে মানে চিন্তা করেন আমরা কেন চাইবো যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভালো হবে, আবার আমরা পদ সৃষ্টি করব অ্যাডমিনে বা অন্য কোথাও। কিন্তু আমরা হ্যাঁ। অবহেলা করব হচ্ছে যেখানে হচ্ছে মানুষ সরাসরি স্বাস্থ্য সেবা পাচ্ছে। হ্যাঁ, 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 সেটাই। আমি আমি আসতেছি সেটাই। তো আরেকটা ব্যাপার যে আমরা কেন বিসিএস দিচ্ছি, বিসিএস মুখী হচ্ছি, এটার কারণ কি? সো সেটারও আসলে এবং বিসিএস নাসির ভাই বলছেন যে এখানে জব যায় না বা রিভিউ প্রসেসটা ঐরকম হার্শ না। আমরা দেখা হলো বদলির বদলে দেখা হলো ওএসডি করে রাখি বা চাকরি থেকে বরখাস্ত করার বদলে তাদেরকে ওএসডি। তো ওটা আমাদের আ আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে দেখতে হবে যে বিশেষত একটা কম্পারিজন আছে যে ওরিয়েন্টাল কান্ট্রি গুলিতে হলো জব সেফটি বেশি ইম্পোর্টেন্ট আর অক্সিডেন্টাল কান্ট্রিগুলিতে হলো টাকা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আমাকে বেশি টাকা দিচ্ছে। এই জন্য দেখা গেলো আমেরিকাতে ডিএমবিতে লোকজন বা সরকারি চাকরি করতে কম আগ্রহী হয় মানুষ, কারণ সেখানে কম বেতন যদিও জব সেফটি আছে। কিন্তু আপনি জাপান থেকে শুরু করে ভারত পর্যন্ত বা এমনকি পুরো এশিয়াতেই দেখবেন যে আপনার জব কখনো যায় না। একটা জবে আপনি ঢুকলেন, ইন্ডিয়াতে যেরকম উদাহরণ আছে প্রচুর, যে একটা জবে ঢুকলেন আপনি আজীবন সেই জবে থাকবেন। জব সেফটি থাকলে এফিসিয়েন্সি বাড়ে, মানুষের মেন্টাল হেলথ সবকিছুর সাথে এটা সম্পর্ক আছে এবং মানুষ সরকারি চাকরির প্রতি আকৃষ্ট হওয়ার একটা বিশাল কারণ হলো এই জব সেফটি। তো সেদিক থেকে আমি ছাত্রছাত্রীদেরকেও দোষ দিব না কেন তারা অন্য সব পড়াশোনা বাদ দিয়ে বিসিএস পড়তে লাইব্রেরিতে যায়। জনগণকেও দোষ দিব না কেন এই চাকরিটাই সবচেয়ে জনপ্রিয় হলো কিভাবে, সেগুলি কারণ হলো এদেরকে দোষ দিয়ে আমরা আসলে কোনো সমাধান করতে পারবো না। ছাত্ররা বা যারা চাকরি খুঁজতেছে তারা যদি ভালো অপশন পেত তারা সেখানে যাইতো। তো এরপরে আমি যেটা বলবো যে সাইজের ব্যাপারটা, যে সাইজও আমার মনে হয় যে এখন একটু ওভার সাইজ আছে, কিন্তু এই সাইজটা আমরা কিছুটা কমাতে পারি এবং মন্ত্রণালয়ের সংখ্যাও আমরা কিছু কমাতে পারি, যেমন 60টা মন্ত্রণালয় তো আলাদা করে রাখার দরকার নেই। আর প্রফেশনালের ব্যাপারে নওয়াজ যেটা বলছে যে স্পেশালাইজেশন, যেমন যে এটা আমি এক্সাম্পল দিয়ে বলি, যেমন শিক্ষা ক্যাডারে অনেক ক্যাডার আছে। শিক্ষা বাংলাদেশের সব সরকারি বেসরকারি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, সেই সব জায়গায় দেখা গেলো বিপুল সংখ্যক সরকারি বিসিএস শিক্ষক আছেন। সো তাদের ব্যাপারে যেটা হয়েছে যে তাদের দেখা গেলো যে যত রকমের কাজ কর্ম যত কিছু সবকিছু নিয়ন্ত্রণ হয় অধিদপ্তর থেকে, শিক্ষা অধিদপ্তর থেকে। তো অধিদপ্তরের সর্বোচ্চ পদ হলো ডাইরেক্টর জেনারেল বা মহাপরিচালক। তো একটা ক্যাডার থেকে কেউ একজন যদি হয় সে সর্বোচ্চ মহাপরিচালক হতে পারবে, আর মহাপরিচালকের র্যাঙ্কিং হলো জয়েন্ট সেক্রেটারির সমান। কিন্তু সে জয়েন্ট সেক্রেটারি না হয়তো, কারণ সে তার মন্ত্রণালয় থেকে আসছে, সে জয়েন্ট সেক্রেটারি, সে মহাপরিচালক হইতে পারে, জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের একটা পদ, এমনকি জয়েন্ট সেক্রেটারি হতেও পারে, কিন্তু এর বেশি সে হতে পারবে না কখনো। এবং এই ক্যাডারে যদি হাজার হাজার লোক থাকে তাদের জন্য ওই একটা পোস্টই আসলে টপ লেভেলে। এটা হলো একটা বিশাল বৈষম্য। এই যে ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রকৌশলী বলেন, এদের সবার জন্যই তাদের নিজস্ব মন্ত্রণালয়ে তাদের কোনো অ্যাক্সেস নাই। সেখানকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে সিনিয়র সেক্রেটারি পর্যন্ত এই যতগুলি র্যাঙ্ক সবাই দেখা গেলো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের। এখন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার কেন এটা চায় সেটারও কিছু কারণ আছে। তো আমরা যদি দেখি যে ব্রিটিশ আমলে 4টা কোর ক্যাডার ছিল। সেই 4টা কোর ক্যাডার কি কি? যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, তারপরে আপনার সিভিল সার্জন, তারপরে পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং হলো গিয়ে পুলিশ। এই 4টা কোর ক্যাডারের উপরেই পরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আরো নতুন নতুন মন্ত্রণালয় গঠন করেছি, নতুন নতুন সার্ভিস হয়েছে এবং সেখানে নতুন নতুন ক্যাডার এসছে। যেমন আমি যেহেতু ফুডে কাজ করছি, আমি জাস্ট এক্সাম্পলটা বলি যে আমরা চাইলেই অনেক সময় ডাউন সাইজ করতে পারবো না। যে ফুডের মন্ত্রণালয়টা আগে ছিল না, কিন্তু ব্রিটিশ আমলে যখন 43-এর দুর্ভিক্ষ হয় তখন সরকার দেখলো যে সঠিক সময়ে এই দুর্বিপাকের সময়ে আমরা সব জায়গায় সময় মতো সাহায্য পৌঁছাইতে পারি না এবং ফুড শর্টেজের কারণে মানুষ মারা গেছে বাংলাদেশে, ঠিক না? 43-এর সেই কারণে সরকারের একটা চ্যারিটি ডিপার্টমেন্ট হিসেবে যে ফুডের ব্যাপারটা, ফুড সিকিউরিটি যাতে বজায় রাখা যায়, সেই কারণে ফুড ডিপার্টমেন্ট আসছে। এবং ফুড ডিপার্টমেন্টের এই যে টোটাল যে বাজেট সবকিছু আমি যতটুকু জানি, এটা যদি সরকার লসও করে সরকারের কোনো কিন্তু মনোকষ্ট হবে না। আপনি যদি বলেন যে ফুড ডিপার্টমেন্টে পুরা মন্ত্রণালয়টাই হলো রাহেলিল্লাহ, চ্যারিটির জন্য, যাতে দেশে দুর্ভিক্ষ না হয়, ফুড সিকিউরিটি থাকে এবং সরকারের বিভিন্ন বাহিনীর মধ্যে খাদ্য সরবরাহ করা, বিভিন্ন কাজ। কিন্তু এই যে ডিপার্টমেন্টটা ছিল না, কিন্তু এখন এই যে খোলা বাজারে চাল বিক্রি করা, ওএমএস এর চাল বিক্রি, সেটাও তারা করে। তো বিভিন্ন ধরনের উদ্যোগ আছে। এখন আমি যদি বলি যে না, এই ফুড ডিপার্টমেন্টের মাধ্যমে চাল চুরি হয়, ওইটা হয়, সেটা হয়, মানে এটা অনেক দুর্নীতি হয়, কিন্তু সরকারের অ্যাটিটিউড হলো এই যে চাল চুরি হলেও কোনো সমস্যা নাই, চাল চুরি হয়ে বাংলাদেশের বাজারেই থাকতেছে, তাতেও মার্কেটে একটা ডাউনফল আসতেছে, মার্কেটে স্টেবিলিটি আসতেছে, সরকার দেখতেছে ওইভাবে।
সব ক্ষেত্রে আপনি আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমলাতন্ত্র এবং রাজনৈতিক ইয়েতে চিন্তা করতে গেলে যে ক্ষমতার বাইরে বা সরকার পরিচালনার সময় একরকম চিন্তা ভাবনা থাকে, আর যখন মানুষ সরকারের বাইরে থাকে তখন সে ঢালাওভাবে যেভাবে আমলাতন্ত্র থেকে মানে এই সবগুলি জিনিসের খুব বেশি মানে একদম সাসা সোলা কথা বলতে পারে। সরকারে যখন সে সরকার চালায় তখন দেখে যে থিংস আর নট সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেয়ার আর মেনি গ্রে এরিয়াস, এবং হলো গিয়ে অনেক কিছু সরকারকে করতে হয় যেটা আপাত দৃষ্টিতে মনে হবে লস, আপাত দৃষ্টিতে মনে হবে যে মানে কি বলে এটাকে, এখানে মানে দুর্নীতি হচ্ছে প্রচুর পরিমাণে, কিন্তু সরকার জানে যে এটা দরকার আছে এবং এটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এখন কথা হলো যে তাই বলে কি আমরা দুর্নীতিকে প্রশ্রয় দিব? মোটেই না। দুর্নীতি দমন করতে হবে, আর দুর্নীতি দমনের জন্য আমি শুধুমাত্র আমলাতন্ত্রকে দোষ দিব না, কারণ আমাদের আমলাতন্ত্র ভালো ছিল, এই আমলাতন্ত্রকে নষ্ট করা হয়েছে। সো আমরা এখন আমলাতন্ত্র নষ্ট করা হয়েছে, এই কারণে আমলাতন্ত্রের উপরে খড়গহস্ত না হয়ে তাদেরকে আমাদেরকে আসলে সংস্কারের মাধ্যমে একটা ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আমরা এটাকে মানে কি বলবো, এটাকে একটু মানে সব ঐতিহাসিক পটভূমি বিবেচনা করে যে প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা আমলাতন্ত্র বা এই স্ট্রাকচারটা কিভাবে আসলো, কি কি কারণে হয়েছে, সেগুলি চিন্তা ভাবনা করে আমরা অবশ্যই এটাকে ট্রিম করতে পারি, ডাউন সাইজ করতে পারি, কিন্তু আমরা খুব বেশি আমার মনে হয় যে সাইজ নিয়ে বেশি করতে পারবো না। আমাদের যেটা করতে ইনকম্পিটেন্সি এবং করাপশন এবং অটোমেশন এফিসিয়েন্সি বাড়ানোর জন্য যত রকম উদ্যোগ, আমি মনে করি আমলারাও তাতে রাজি হবে যে আমরা কিভাবে জিনিসপত্র আরো স্পিডি করতে পারি। আমলাতন্ত্রের যে হার্ডল, এই যে নওয়াজ যেটা বলতেছিল কিছুদিন আগে, যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে আমলাতন্ত্রের যে রেড ট্যাপ, ওই রেড ট্যাপ কিভাবে কমানো যায়, কিভাবে 6 মাসের মধ্যে একটা কোম্পানি প্রতিষ্ঠা করা যায় আমলাতান্ত্রিক কোনো জটিলতা ছাড়া, ঠিক না? যে একটা কোম্পানি আইডিয়া থেকে ম্যানুফ্যাকচারিং এ চলে যাবে, আমলাতন্ত্র স্মুথলি 6 মাসের মধ্যে ওটা করে দিবে। হ্যাঁ, তো ওই এখানে হ্যাঁ আপনার একটা সম্পূরক আমার একটা প্রশ্ন আছে, যে আপনি একটা প্রশ্ন কথা বলছেন যে সবচেয়ে বড় চাকরিদাতা, এবং কেন এই সবচেয়ে বড় চাকরিদাতা, এই প্রশ্নটাও আছে। আরেকটা কথা বলছেন হচ্ছে আমাদের আমলাতন্ত্র ভালো ছিল। আমাদের আমলাতন্ত্র ভালো ছিল এইটার যদি 2টা এক্সাম্পল দিতেন যে কেন আপনি মানে আপনার এই কথাটাকে ব্যাক করার জন্য, এক। আর আরেকটা হচ্ছে যে যেই কথাটা বলছেন যে সবচেয়ে বড় চাকরিদাতা এবং ব্যবসা, আমাদের কেন অন্য সেক্টরে চাকরি আসতেছে না, এটা কি এমন হইতে পারে? মানে প্রশ্নটা খুবই মানে কি বলবো এটাকে, ইমাজিনারি একটা সিচুয়েশন, যে আমলাতন্ত্রকেই সবচেয়ে বড় চাকরিদাতা হিসেবে রাখার জন্য প্রাইভেটাইজেশন সেক্টরে কোনো স্যাবোটাজ হয় কিনা আমলাতন্ত্র থেকে? আচ্ছা, আমলাতন্ত্র ভালো কেন বলছি, কারণ হলো যে আমলাতন্ত্র হলো, আমি যেটা মনে করি যে থ্যাঙ্কলেস একটা জব। আমলাতন্ত্র আমরা বাইরের থেকে যতই এখন মনে করি যে খুবই কিন্তু এই যে প্রশাসন ক্যাডার নিয়ে আমরা এত কথা বলতেছি, কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী আমি কখনো এই প্রশাসন ক্যাডারে কাজ করতে পারতাম না। কারণ তাদের কালচার, যে উপনিবেশিক ধাঁচের কথা আমরা বলতেছি, সেটা তো আসতে হবে। যে তাদের যে জবের কালচার, একটা ছেলে যখন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে কোনো জেলা পর্যায়ে যায়, ডিসি অফিসে যায়, তার সাথে মানে যে ধরনের আচার আচরণ করা হয়, তাকে এক ধরনের ব্রেকিং মোল্ডিং করা হয়। এই যে ব্রিটিশ সিস্টেমের মধ্যে ঢুকা, যে একটা কাল্ট সিস্টেম, আমলাতন্ত্র বিশেষত অ্যাডমিন ক্যাডার একটা কাল্ট। তো এই কাল্টের ভিতরে ঢুকতে গেলে আপনার এই যে ডিসি, এডিসি, প্রোটোকল, এনডিসি, এদের অত্যাচারে ধরেন আপনার জেলা পর্যায়ে সবাই অতিষ্ঠ থাকে, এবং উপজেলা পর্যায়ে দেখা গেলো ইউনো অনেক খবরদারি করে, কিন্তু সরকার এভাবে চলতেছে। আপনি চিন্তা করেন যে এভাবে চিন্তা করবেন যে ধরেন ময়মনসিংহ একটা জেলা, খুবই প্রাচীন একটা জেলা, তো সেই প্রাচীন জেলা ব্রিটিশ আমল থেকে জেলা ছিল। তো ব্রিটিশ একজন সাহেব সেখানে ডিসি হিসেবে আসলেন। ওই যে আমি 4টা কোর ক্যাডারের কথা বললাম, ওই 4টা কোর ক্যাডার আসতো সাদাদের কাছ থেকে, আইসিএস অফিসার, এবং যারা আইসিএস অফিসার হিসেবে আসতেছে বা সিএসপি অফিসার হিসেবে আসতেছে, তাদেরকে অফিসে ডাকে সাহেব। আর বাঙালি যারা ছিল, বাঙালিরা সর্বোচ্চ হতো বড় বাবু। বড় বাবু মানে হলো হেড ক্লার্ক। সে একদম ওই যে সহকারী ক্লার্ক বা উমেদার হিসেবে জয়েন করবে। বাঙালিরা পড়াশোনা যেহেতু কম, সে হালকা কিছু ইংরেজি জানে। একসময় ব্রিটিশরা দেখা গেলো যে 15-20টা বা 100টা ইংরেজি শব্দ শিখাইতো, এইভাবেই সরকারি চাকরি দিয়ে দিত। হ্যাঁ, ওইরকমও ছিল একসময়। তো এভাবে দেখা গেলো যে আসলো উমেদার বা তারপরে কেরানি, সহকারী অ্যাসিস্ট্যান্ট, এইভাবে আসে। দেখা গেল বাঙালি এখানে 4-5টা পোস্ট কিন্তু এই কেরানিদের মধ্যেই। সে তার জীবন শেষে বড় বাবু হলো। আমি বাংলা উপন্যাস পড়ে আগে যে উনি অফিসের বড় বাবু, পরে দেখি যে বড় বাবু সাহেব আসলে আবার সালাম দিচ্ছে। আমি একটু কনফিউজড হয়ে যেতাম, বড় বাবু আবার সাহেবকে সালাম দিবে কেন? তো বড় বাবু মানে পরে আমি গিয়ে দেখলাম যে ঠাকুরগাঁয় ওখানে হেড অ্যাসিস্ট্যান্ট, হেড ক্লার্ককেও বড় বাবু বলতেছে। তো ওই স্ট্রাকচারটা আছে, এবং যে অফিসে যে যারা বিসিএস দিয়ে যাচ্ছে তারা হচ্ছে সাহেব, মানে সাদা মানে বাইরের থেকে আসছে। তো ওই জায়গা থেকে সিএসপি আসছে, পাকিস্তান সিস্টেম, সিভিল সার্ভিস অফ পাকিস্তান, সেটাও খুব স্ট্যান্ডার্ড ছিল। বিসিএস এরও যারা
এই যে যখন আমাদের কলবরটা ছোট ছিল এবং পাকিস্তানি ট্রেনিং ছিল লোকজনের সিএসপি অফিসাররা ছিল, ততদিন পর্যন্ত আমলাতন্ত্র খুবই ভালো ছিল, মানে খুবই মানে স্ট্যান্ডার্ড, এবং সিএসপি অফিসারদের খুবই নাম শোনা যায়। ভালো বলতে আমি যেটা বুঝতে ভালো বলতে খুবই এফিশিয়েন্ট, এবং এই যে চুক্তির ব্যাপারে তুমি যে বললে যে চুক্তিটা পড়েও দেখে না, নাসির ভাই বললেন যে চুক্তিটা পড়েও দেখে নাই, এই যে ইনকম্পিটেন্সি সেটা কম ছিল। এটার একটা কারণ আমি এখনো মনে করি সেটা ফিরিয়ে আনা দরকার, সেটা হলো যে পাকিস্তান আমলে সিএসপি অফিসারদের ট্রেনিং ছিল 1 বছর বা 2 বছর, মানে লম্বা ট্রেনিং লাগবে। আপনি একটা ছেলেকে এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন লোক, যার সাবজেক্টও স্পেশালাইজেশন হয় নাই, তারপরে তাকে নিয়ে অ্যাডমিন ক্যাডারে দিয়ে দিলেন, সে এখন দুনিয়ার সবকিছু একটু একটু করে সুপারফিশিয়ালি জানলো। অবশ্যই মাঠ পর্যায়ে কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা আরো বাড়ে, কিন্তু প্রথম দিকে যে ট্রেনিং গুলি বা সার্ভিসের মধ্যেও যে ট্রেনিং গুলি, সেগুলি এখন 3 মাস লম্বা। আমি যেমন করেছি পিএটিসি তে ট্রেনিং 3 মাস লম্বা, সেখানে 3 মাসে অনেক কিছু শেখানো হয়, কিন্তু এই ট্রেনিংটাকে যদি 1 বছর করা হয় বা 2 বছর করা হয়, তাহলে আমরা খুবই দক্ষ চৌকস আমলা পাবো, এবং বিভিন্ন দিক থেকে আমরা মানে এফিশিয়েন্ট আমলাতন্ত্র তৈরি করতে পারবো। আমাদের আমলাতন্ত্র এখন কলেবরে বাড়ছে, কিন্তু আমরা তাদেরকে সঠিক ট্রেনিং দিই নাই, সঠিক, এবং আমরা ট্রেনিং এর জন্য ভারতে পাঠিয়েছি, যেটা আরেকটা মানে মানে বাজে কাজ হয়েছে আমার কাছে মনে হয়, যে ইংল্যান্ডে পাঠাইতে হবে, বা আমরা যে আমাদের আমলাতন্ত্রের স্ট্রাকচারটা হলো ইংল্যান্ডের, ব্রিটিশ স্ট্রাকচার। তো আমরা যদি ইংল্যান্ডের কথা বলছেন, কিন্তু দুবাইয়ের কথা কেন বলেন নাই? হ্যাঁ, যেখানে মানে দুবাইয়ে পাঠাক, যেখানেই পাঠাক, মানে আমাদের আসলে হলো যে মোগল আমলটাই ছিল মেইনলি, মোগল আমলাতন্ত্রটাই এখনো আছে। মোগল আমলাতন্ত্র কিরকম, আমাদের যেসব মুন্সি টাইটেল আছে গ্রামে গঞ্জে শুনছো মুন্সি, এই মুন্সিরা হলো আমলা বা ফার্সি, হ্যাঁ ফার্সি আমলা ছিল। সেখান থেকে ব্রিটিশরা যখন আসছে, তারা খুবই হ্যাপি হয়েছে যে সবকিছু এত সুন্দর স্ট্রাকচার করা আছে, আমলাতন্ত্র এত ভালোভাবে কাজ করতেছে, দে ডিড নট হ্যাভ টু ডু এনিথিং নিউ, তারা জাস্ট ওই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে ইংলিশ করে দিছে। এবং মুসলমানরা ইংরেজি হারাম বলে ওই যে সরকারি মুন্সি থেকে সরে আসছে, তখন দেখবেন যে কিছু হিন্দুদের মুন্সি টাইটেল আছে, হিন্দুরাও ফার্সিতে ফার্সি শিখে ওই সরকারি চাকরি করতো আগে, তাদের টাইটেল দেখবেন যে তাহিরুদ্দিন ঠাকুর মুন্সি, হ্যাঁ ওরকম যে আবার ঠাকুর টাইটেল দেখছেন, এরকম মিক্সিং আছে, এরা আসলে আমলা। এবং বাঙালি ওই আমলাগুলি বা ইংরেজি না শেখার কারণে মুসলমানরা হারায় গেছে ব্রিটিশ আমলাতন্ত্র থেকে, এবং হিন্দুরা তখন দেখা গেল ওই পদগুলি দখল করছে। তারপরে আমাদের সময় আসলো, পাকিস্তান আসলো, আমাদের নতুন আমলাতন্ত্র হলো, কিন্তু মেইনলি আমাদের যে পিনাল কোড, এই যে সিআরপিসি বলে না, ক্রিমিনাল প্রসিজিয়ার, তারপরে আমাদের যত আইন কানুন যত কিছু সবকিছু ব্রিটিশ। এই যে আমাদের যে ডিপার্টমেন্ট গুলি, যে প্রথম 4টা কোর ডিপার্টমেন্ট বললাম, যে আপনি একটা জেলা চালাইতে হলে ইংরেজ কি চিন্তা করতেছে, সে বড় লাট সাহেব চিন্তা করতেছে যে ওই জেলার যোগাযোগ করতে হলে আমার ময়মনসিংহের ডিসির সাথে যোগাযোগ করতে হবে, আইন শৃঙ্খলার জন্য এসপি থাকবে, স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস, সিভিল সার্জন থাকবে, এবং পাবলিক ওয়ার্কস এর জন্য আমার ইঞ্জিনিয়ার থাকবে, পিডব্লিউডি, ঠিক না? এই 4টা কোর ক্যাডার থাকবে, তাহলে কিন্তু বেশিরভাগ সমস্যা সমাধান করা যাচ্ছে। এখন আমরা যেটা দেখতেছি, এই যে ডিসির আন্ডারে একটা শব্দ শুনবেন যে মহাফেজখানা আছে, হ্যাঁ, তো এটা আবার কিন্তু ব্রিটিশ, যে মানে সরি ব্রিটিশ না, আমাদের পার্সিয়ান ইনফ্লুয়েন্স, যে একটা কিতাব ঘর থাকবে, একটা খাজানচিখানা থাকবে, ট্রেজারার যেটা। তো এই যে আমলাতন্ত্রকে আমরা ওইভাবে দেখে আসলে খারাপ চোখে দেখা উচিত হবে না, কারণ হলো যে আমরা যখন রাজার কথা চিন্তা করি, তখন সেখানে দেখা গেলো যে পাইক, পেয়াদা, আমির, বরকন্তাজ, মানে এইভাবে মানে পদবীর অভাব নাই, সিপাহশালা, ঘোড়াশাল, পিলখানা, এই যে পিলখানা হত্যাকাণ্ড হলো, এখানে কি ছিল, মোগল আমাদের হাতির ছিল, মানে সেনাবাহিনী, হ্যাঁ হাতির বাহিনীটা ছিল পিলখানায়, সেখানে আমরা এখন মানুষের বাহিনী রাখছি, ঠিক না? তো ব্যাপারটা হলো যে ওই বাহিনীগুলি লাগবে, ওই লোকগুলি লাগবে, আমলাতন্ত্র লাগবে, এবং আমলাতন্ত্র থাকাটা ভালো জিনিস, এটা খারাপ জিনিস না। যেসব দেশে এরকম আমাদের মতো আমলাতন্ত্র নাই, তারা দেখেন দ্রুত কলাপস হয়ে যায়, ভ্যাসাল স্টেট হয়ে যায়, খারাপ অবস্থায় সরে যায়। আমাদের বাংলাদেশে যদি সরকার নাও থাকে, আমাদের কোনো প্রবলেম নাই, আমলাতন্ত্র হয়তো ওই দিক থেকে বেশি স্ট্রং মনে করে নিজেদেরকে, যে আজকে যদি কোনো সরকার না থাকে, আমাদের দেশ কিন্তু স্মুথলি চলতে থাকবে। আমাদের দেখেন কত রকম উত্থান পতন ঘটে, সামরিক আসে, আমলারা তাদের সাথে কাজ করে, মানে আমরা দেখা হলো যে স্টুপিড লোকজনকে, পলিটিশিয়ানকে এমপি বানাইয়া আমরা দেখা হলো মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছি, কিচ্ছু জানে না, এই যে এই রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে, সিদ্ধান্ত কিভাবে গৃহীত হয়, কিছু আমলারা তাদেরকে শিক্ষিত করে মন্ত্রণা দিয়ে তাদের মাধ্যমে সরকার চালায়। সো আমলাদের ওই জায়গায় কনফিডেন্স চলে আসে যে আমরাই তো সবকিছু চালাচ্ছি, হোয়াই ডু উই কেয়ার। মনে আছে একসময় যে এখানে তাইলে বলি যে 1970-80 সালে, মানে আমি একটা প্রশ্ন না, আমি জাস্ট একটা লাইন হিসেবে অ্যাড করতেছি, যে সাউথ কোরিয়া বলেন, মালয়েশিয়া বলেন, যে অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে তারা যেই জায়গায় গেছে, আর বাংলাদেশ যেই অবস্থায় ছিল, সেই অবস্থায় থেকে বাংলাদেশ যেই অবস্থায় আছে, যদি আপনি আমলাদেরকে কৃতিত্ব দিতে চান চালাইছে, তাহলে আমলাদের ওই ব্যর্থতাটাও নিতে হবে যে তারা এই জায়গায় নিতে পারে নাই।
এক। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের আসলে সময় অলরেডি 35 মিনিট হয়ে গেছে। আমরা হচ্ছে যে বর্তমান সংস্কার নিয়ে যে আপনার যদি কোনো প্রস্তাব বা বিশেষ মূল্যায়ন বা কোনো তুলনা করতে চান, যে কিছু আপনি অ্যাড করতে চান কিনা, সেটা আমি আগে নাসির ভাইয়ের কাছে যাই, তারপরে হচ্ছে আমি আপনার কাছে আসি বিষয়টা নিয়ে। তো নাসির ভাই, যে আপনি যদি ইউএস এর কোনো তুলনা বা অন্য কোনো দেশের কোনো তুলনা যদি আপনি অ্যাড করতে চান, বা হচ্ছে যে কি ধরনের বা বর্তমান যে সংস্কার নিয়ে যদি কোনো মন্তব্য অ্যাড করেন। ধন্যবাদ জাকারিয়া। সংস্কার বিষয়ে আমি বলবো ডেফিনেটলি, কিন্তু এর সাথে রিলেটেড হচ্ছে ডক্টর নাজিম কিছু পয়েন্ট এনেছেন, ওগুলাকে আমি রিলেট করেই কথা বলবো আর কি। প্রথমত হচ্ছে যে উনি যেটা বলেছেন ভালো এবং খারাপ, আমি এই দুইটা শব্দকে চেঞ্জ করতে চাই অথবা রিপ্লেস করতে চাই, লাইক প্রো পিপল অর প্রো গভর্নমেন্ট, এটা দিয়ে। কারণ আমরা ভালো খারাপ ওইভাবে জাজ করতে চাই না, জাজ করতে পারবো না। জিনিসটা কতটা এফিশিয়েন্ট, কতটা দরকারি, কতটা রিলেভেন্ট ইন টার্মস অফ টাইম, ওই জিনিসগুলো নিয়ে কথা বলতে চাই। সো প্রথমত হচ্ছে যে এই বর্তমান আমলাতন্ত্র মানে মূল বিষয়টা কি আজকের আলোচনার, অথবা আজকে যে আমলাতন্ত্র যে কোশ্চেন আসতেছে, যে এটা আসলে প্রো পিপল কিনা, এটা হচ্ছে মেন সমস্যা। আমরা দেখতে পাচ্ছিলাম যে গত 16 বছর কিংবা তারও আগে আওয়ামী আমলে এটা এক্সট্রিম পর্যায়ে চলে আসছে, আর আজকে এখন এটা সারফেস করছে আমাদের এখানে। কিন্তু আসলে এটা প্রো পিপল ছিল না কখনোই আমলাতন্ত্র, বিকজ তারা এটার শব্দতেই বোঝা যায় যে তারা হচ্ছে প্রশাসক। প্রশাসক ওয়ার্ড ইজ নট এ প্রো পিপল। যদি বলতো সিভিল সার্ভেন্ট, দ্যাট কুড বি লাইক ওকে, আমি পিপলের জন্য নিবেদিত, ওই জিনিসটা আসতো। সো ভালো খারাপ বলার চেয়ে আমি বলবো এটা কি প্রো পিপল অর প্রো পাওয়ার, দিস ইজ দ্য টু ডিস্টিংশন, ক্লিয়ার ডিস্টিংশন। সো বিষয়টা হচ্ছে যে আমাদের যে আলোচনা এটা হচ্ছে কতটা প্রো পিপল করা যায়। আমি মনে করি এক্সিস্টিং সিস্টেম ইজ প্রো পাওয়ার, ইজ নট প্রো পিপল। এটা একটা মূল বিষয়, ভালো মন্দ বলার চেয়ে আমি ওইটা বলতে চাই। তারপরে হচ্ছে যেমন এটা একটা বড় এমপ্লয়মেন্টের অবস্থা, যে কর্মসংস্থানের সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে এখন সরকারি চাকরি কিংবা আমলাতন্ত্র। এটা কিন্তু আসলে 20-30 বছর আগেও ছিল না। কারণ হচ্ছে প্রাইভেট এবং গভর্নমেন্ট জবের মধ্যে যদি কোনো ব্যালেন্স না থাকে, যদি একটা এক্সট্রিম আরেকটাকে ছাড়া যায়, এটা নর্মাল যে সবাই ওই জবে যাওয়ার চেষ্টা করবে, এবং সেটা করা হয়েছে বাই ফোর্স। এটা কিন্তু কোনো ন্যাচারাল মুক্তবাজার অর্থনীতির মতো ন্যাচারাল প্রসেস ছিল না। যেটা ছিল সেটা হচ্ছে গভর্নমেন্ট তার অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য নানাভাবে অসংখ্য সুবিধা দিয়ে এটাতে এমন অবস্থা তৈরি করে গেছে যে প্রাইভেট জবের সাথে এটার কোনো প্যারালাল অবস্থা নাই। অথচ 20 বছর আগে, 25 বছর আগে আমরা দেখতাম যে প্রাইভেট সেক্টরে জব ছিল অনেক লোভনীয় যুবকদের কাছে, কিন্তু এখন এটা অনেক ছাড়া গেছে, নানা ধরনের সুযোগ সুবিধা, তারপর দুর্নীতি, আর প্রাইভেট সেক্টর আরো পিছিয়ে গেছে। সো এটা একটা হচ্ছে বড় বিষয়। আর একটা গভর্নমেন্ট যদি প্রো পিপল হয়, তার তো হচ্ছে সে দেশের সমস্ত জনগণের কথাই চিন্তা করতে হবে। এমপ্লয়মেন্ট, তার যদি শুধু সে ভাবে যে আমি গভর্নমেন্ট জবটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব এমপ্লয়মেন্টের জন্য, এটা হবে অ্যাবসলিউটলি রং। অথবা এটা বলতে হবে যে এটা আসলে প্রো পিপল কোনো ডিসিশন না। কিন্তু আজকের যে আলোচনা মানে জুলাইয়ের পরে আমাদের কিন্তু মূল আলোচনাটা হচ্ছে এটা আমরা কতটা প্রো পিপল করতে পারি। এই যে আমি সংস্কার নিয়ে যত কথাই বলি, সামারি কিন্তু সেটাই, যে মানুষের জন্য। ওটাই তো আমাদের 71 বলি কিংবা 90 মুভমেন্ট বলি কিংবা 24-এর মুভমেন্ট বলি, যে আমরা কতটা স্টেটকে প্রো পিপল করতে পারি, দ্যাট ইজ আওয়ার গোল। এখন এটা করতে গেলে গভর্নমেন্টকে শুধু সরকারি চাকরি না, আরো কিভাবে কর্মসংস্থান তৈরি করা যায় এই জিনিসগুলো করতে হবে। আমি সিম্পল একটা কথা বলি, বাংলাদেশের ইন্ডাস্ট্রির বড় দুইটা জিনিস হচ্ছে গার্মেন্টস এবং ফরেন রেমিটেন্স। কিন্তু গত 16 বছরে কিন্তু গত 16 বছর কিংবা আরো বেশি সময় নতুন কোনো কর্মসংস্থান, নতুন কোনো সেক্টর কিন্তু দাঁড়া যায় না, যেটা আমরা করতে পারতাম। আইটি সেক্টর, যেটা ইন্ডিয়ানরা, ভারত যেটা হচ্ছে গ্লোবালি যেটা করতে পারছে। সো হচ্ছে যে গভর্নমেন্ট যদি প্রো পিপল হতো, তাহলে কিন্তু ওই জায়গাটা একটা ডেভেলপ করতে পারতো। সো এটা একটা পরিষ্কার বিষয়। তারপর হচ্ছে যে স্যালারি, এই যে স্যালারি যে মোটিভেশনের বিষয়, যদি একটা প্রো পিপল আমলাতন্ত্র থাকে, তাকে তো আমার এত অ্যালিউর করার দরকার নেই যে তোমার অনেক মানে সে তার কাজ করবে জনগণের জন্য, তার দেশপ্রেম নিয়ে কাজ করবে। কিন্তু তাকে শুধু আমি প্রমোশনের জন্য প্রমোশন দিতে হবে, তাকে আমার কাজ করানোর জন্য আমার দিতে হবে, আই ডোন্ট লাইক দিস সিস্টেম। আমি ওটার বিরোধিতাই করি, কারণ এটার এক্সাম্পলও আছে, আমি একটু পরে এক্সাম্পল দিব। মানে কমিটমেন্টের একটা জায়গা থাকা উচিত, এটাই হওয়া উচিত মূল মোটিভেশন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে।
যে জনগণের প্রতি আমার যে আস্থা কিংবা আমি পিপল সার্ভিস দিব, এটাই হবে মূল মোটিভেশন। এটা যার থাকবে না তার দরকার নেই। এটা কিন্তু হয়। একজন মানুষ যখন ডাক্তার হয়, সে কিন্তু আসলে শুধু টাকা পয়সা কিংবা ক্যারিয়ারের জন্য ডাক্তার হয় না। তার একটা মোটিভেশন থাকে, আমি মানুষের জন্য কিছু করব। কারণ তার যদি টাকা পয়সায় টার্গেট থাকে, তাহলে সে ডাক্তার না হয় ব্যবসায়ী হইতে পারে। সো আমলাদেরও একই কোশ্চেন। ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি দেন ডোন্ট বিকাম এ আমলা। তাহলে আপনি ব্যবসা করেন, অন্য কিছু করেন। কিন্তু এটা করতে গেলে ইউ ডোন্ট নিড এনি এক্সট্রা মোটিভেশন যে আমাকে প্রমোশন দিয়ে আমাকে ধরে রাখতে হবে। তার মোটিভেশন হওয়া উচিত অনলি প্রো পিপল। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে থ্যাঙ্কলেস জব। দিস ইজ অ্যাকচুয়ালি আমি বলবো বাংলাদেশে কোন জবটা থ্যাঙ্কফুল? একটা শ্রমিক, একটা গার্মেন্টস শ্রমিক, ওটা কি পরিমাণ থ্যাঙ্কফুল জব? এভরিওয়ান ওয়ার্ক হার্ড। আর থ্যাঙ্কলেসটা কি? বাংলাদেশের হোল কালচারে মানে আই মিন আমার কাছে এটা পরিষ্কার না। বরঞ্চ তারা অনেক থ্যাঙ্কস পাচ্ছে। আই মিন দে হ্যাভ লাইক তাদের জব সিকিউরিটি আছে। দে শুড বি থ্যাঙ্কফুল ফর দেয়ার লাইফ। নাসির ভাই, আমি এখানে একটা জিনিস অ্যাড করব যে থ্যাঙ্কলেসের ক্ষেত্রে, যে থ্যাঙ্কলেসের ক্ষেত্রে আপনি কাকে নাজিম ভাই আসলে কাকে মিন করছে আমি বুঝি না, প্রশাসন নাকি অন্য ক্ষেত্রে? যেমন প্রশাসনের ক্ষেত্রে চিন্তা করলে একরকম, বা অন্য ক্যাডারের ক্ষেত্রে চিন্তা করলে আরেক রকম কিন্তু। তো আচ্ছা নাসির ভাই, আমি এটা নাজিম ভাই পরে যদি নো প্রবলেম। সো না, আমার মনে হয় যে আই মিন দে শুড বি গ্রেটফুল টু হ্যাভ দিস জব, বিকজ এটাই তো টার্গেট। এজন্যই সবাই হচ্ছে ভোর 4টার সময় লাইব্রেরিতে যে তারপরে হচ্ছে যে আমাদের মুখস্থ করতে হয় যে শেখ মুজিবের কোন লেন্সের পাওয়ার কত, তার চশমার এই জিনিসগুলো আমাদের, তার জন্মদিনের জন্মস্থানের নাম টাম এগুলো মুখস্থ করতে হয়। এগুলা যে কতটা এডুকেশন কিংবা শিক্ষিত কিংবা নলেজেবল তৈরি করে, এটা নিয়ে আমার পরিষ্কার ডাউট আছে। আমি প্রথমেই কিন্তু আগের পর্বে আমি সিস্টেমটা নিয়ে কথা বলেছি, যে সিস্টেমটা নিয়ে আমার ব্যাপক সন্দেহ আছে আর কি। সো বাংলাদেশের সব জবই থ্যাঙ্কফুল, মানে এটা যদি প্রো পিপল হয়। একজন ডাক্তার যখন রিয়েলি মানুষের জন্য কিছু করতে পারে, কিংবা একটা শ্রমিক যখন কাজ করে, শ্রমিক কিংবা একজন কৃষক যখন একটা ফসল ফলায় তার দেশের মানুষের জন্য, এভরি ওয়ার্ক ইজ থ্যাঙ্কফুল জব, উই শুড বি থ্যাঙ্কফুল। সো এটা আলাদা কিছু না, আমি সেটাই বলতে যাচ্ছি আর কি। ইটস জাস্ট আ জব লাইক এনি আদার জব। আর তারপর হচ্ছে যে ওভারসাইজের বিষয়টা হচ্ছে আসলে আমি যেটা মনে করি আর কি, আমি যেটা আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে আমি দেখেছি অনেকের সাথে কথা বলে। যেমন আমি একটা উদাহরণ দিই, বাংলাদেশে বিএসটিএ যেটা আছে আর কি, দেখা যায় যে এটা একটা মন্ত্রণালয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, যে ওদের দেখা যাবে যে আসলে ফিল্ডে কাজ করার লোক কম, কিন্তু ওদের যেই মানে আমলা দে আর এনাফ, অথবা সাম কেস ইজ মোর, ঠিক আছে। কিন্তু রিয়েল যে পিপল যারা ফিল্ডে কাজ করবে তাদের আসলে লোক সংখ্যা কম। এখন আমরা যদি অ্যাডজাস্ট করতে চাই, একটা ব্যালেন্স নিয়ে আসতে চাই, আমি একজন আমলার বদলে যদি 5 জন ফিল্ড ওয়ার্কার নিতে পারি, ওয়াই নট? কারণ ওইটা আমাকে আসলে মোর অ্যাচিভ করতে দিবে আমার গোলটাকে। সো এটা হচ্ছে যে ওভারসাইজের বিষয়। আর ওভারসাইজের আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের বাজেটের কতটা অংশ আসলে এই আমলাতন্ত্রের পিছনে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা একটা বিরাট অংশ চলে যায়, যেটা শিক্ষা, চিকিৎসা কিংবা অন্য যে কোনো প্রয়োজনীয় সেক্টরের চেয়ে শুধু এই বিরাট আমলা পালার জন্যই আমার করতে হয়। এখন আমি কি কর্মসংস্থানের জন্য একটা আমলা তৈরি করব, নাকি আমার বাজেট অনুযায়ী যে আমার একটা ডিসিশনে আসতে হবে যে আই ক্যান নট স্পেন্ড লাইক মোর দেন 10% জাস্ট টু রান মাই গভর্নমেন্ট। কারণ সেটা হবে আসলে নট প্রো পিপল ডিসিশন। আমি যদি আমার 60%ই শুধু আমলাদের জন্য ব্যয় করি, তাহলে এটা কোনো প্রো পিপল গভর্নমেন্ট না। আমাদের মূল আলোচনাটাই হচ্ছে, যত সংস্কারের কথাই বলি, সেটা হচ্ছে যে আমরা কতটা প্রো পিপল করতে পারি। সো এই জন্য আমার মনে হয় যে আমাদের সাইজটা অলসো চিন্তা করতে হবে। একটা বিষয় হচ্ছে, আমরা যদি দেখি যে একটা দেশের মানুষের অ্যাভারেজ আয় কত, ওই অনুযায়ী আমাদের স্যালারিও নির্ধারণ করতে হবে। একটা মানুষের যদি বাংলাদেশের মানুষের অ্যাভারেজ আয় যদি, আমরা যদি গার্মেন্টস শ্রমিকদের কথা বলি, তাদের সংখ্যা বেশি কিন্তু তাদের আয় অনেক কম। তার মানে বাংলাদেশের অ্যাভারেজ আয় যদি 25,000 হয়, একজন আমলার বেতন কোনোভাবে 80,000 হওয়া এটা ন্যায্য হবে না। কারণ সে কাজ করবে পিপলের জন্য। এখন তাকে যদি আমার বেতন দিয়ে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের যে মূল লক্ষ্য যে পিপল সার্ভেন্ট হওয়া, এটাই হচ্ছে ডেমলিশ হয়ে যায়। এটা হচ্ছে পরিষ্কার বিষয়। আচ্ছা, আমি এগুলোর সাথে কিছু কম্পেয়ার করি। ডক্টর নাজিম অলরেডি বলেছেন যে আমেরিকায় কিন্তু আসলে ইটস অলমোস্ট ইকুয়াল, দেয়ার ইজ এ হিউজ ব্যালেন্স। লাইক আপনি একাডেমিতে আসলে আপনি জানেন, আমি আমার ফিল্ডের কথা বলি, ফার্মেসিতে 2টা মেজর ফিল্ড, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে একাডেমি। সো এটা কিন্তু ট্রেড অফ হয়ে যায়। কিরকম? যে একাডেমিতে আমার মোর ক্রিয়েটিভ কাজ করার সুযোগ থাকে, তারপরে হচ্ছে রিসার্চ করার সুযোগ থাকে, অনেক ফ্রিডম থাকে, কিন্তু বেতন কম।
স্যালারি কম, ইনকাম কম। আবার অন দ্য আদার হ্যান্ড এই যে ইন্ডাস্ট্রিতে কেউ যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যায়, সেখানে হচ্ছে যে ল্যাডার অনেকগুলো বেশি, প্রমোশন বেশি, আর সেখানে হচ্ছে যে স্যালারি অনেক বেশি হতে পারে, বাট সেখানে হার্ডওয়ার্ক করতে হয়, ইনভলভমেন্টটা বেশি থাকে। ওরকম ফ্রিডম নাই, তারা নিজেরা চাইলেই কোনো রিসার্চ করতে পারে না, পাবলিশ করতে পারে না উইদাউট এনি পারমিশন ফ্রম গভর্নমেন্ট। সো আমি এই জিনিসটা বলতেছি এই কারণে যে বোঝানোর জন্য যে এভরিথিং হ্যাজ টু বি ট্রেড অফ। সো আমি যেমন হচ্ছে এখানে গভর্নমেন্ট জব হচ্ছে সিডিসি কিংবা এফডিএ, এগুলো হচ্ছে গভর্নমেন্ট জব এগেইনস্ট লাইক দ্য ইন্ডাস্ট্রি জব। তো ওদের আবার জব সিকিউরিটি আছে, কাজের প্রেশারটা কম, আবার স্যালারি অত বেশি না। সো ও জানে, কিন্তু আমি যখন গভর্নমেন্ট জবে যাচ্ছি যে আমি জানি যে এখানে আমার স্যালারি কিন্তু বেশি হবে না, বাট আমি এই জিনিসগুলো পাবো। সো একজন ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে সে কি ধরনের লাইফ লিড করতে চায়। সো একটা কিন্তু ব্যালেন্স থাকে, কিন্তু বাংলাদেশে এখানে যে এই যে স্যালারির মধ্যে আসলে কোনো ব্যালেন্স নাই, যার ফলে দেখা যায় সবার কাছে একমাত্র টার্গেট হয়ে যায় যে এখন বিসিএস দিয়ে একটা সরকারি চাকরি পাওয়া, বিকজ এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। এই ব্যালেন্সটা হচ্ছে খুবই জরুরি। সো এটা অন্য জায়গার সাথে আমরা হয়তো কম্পেয়ার করতে পারবো। আর আমলাতন্ত্রের ক্ষেত্রে আমার মনে হয় নাজিম বলতে পারবে এই জিনিসটা। আহমেদ ছফা হয়তো বলেছিলেন যে বাংলাদেশের আমলাতন্ত্র হচ্ছে একটা জগদ্দল পাথরের মতো আর কি, এটাতে সরানো যায় না, নড়ানো যায় না, এরকম অবস্থা। তো আমরা যদি দেখি যে এক্সট্রিম আমলাতন্ত্র আমরা কমিউনিস্ট কান্ট্রি গুলোতে দেখবো যে এখানে আমি জানি যে নেওয়াজের হয়তো ভালো অভিজ্ঞতা আছে এই বিষয়ে জার্মানিতে, যে আমলাতান্ত্রিক একটা জায়গায় যে আসলে একটা, আমি যেটা বলবো যে একটা কি বলে একটা ফ্রি কান্ট্রির সাথে আমলাতন্ত্র আসলে ঠিক যায় না, কিংবা ওপেন মার্কেট ইকোনমির সাথে আমলাতন্ত্র একটু ভেরি মাচ কন্ট্রাডিক্টেড হয়ে যায়। তো এই সমস্ত কারণে আমাদের আমলাতন্ত্র নিয়ে একটা স্ট্রং রিথিঙ্ক করা উচিত, যে এটা কিভাবে চেঞ্জ করা যায় এবং কিভাবে এটা প্রো পিপল অথবা লাইক প্রো পিপল আমলাতন্ত্র করা যায়, এটা হচ্ছে খুবই জরুরি। তো এর মধ্যে আমি আবারও মেনশন করবো যে হায়ারিং অ্যান্ড ফায়ারিং প্রসেস, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যখনই একজন মানুষ জানে যে আমি কোনোদিন ফায়ার হবো না, তার মধ্যে একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়, ওকে আই বিকাম কিং। কিন্তু যখনই একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে, এই জিনিসটা কিন্তু নাই আমলাতন্ত্রের মধ্যে। কারণ হচ্ছে প্রসেসটাই আমাকে বলে দিচ্ছে দেয়ার ইজ নো অ্যাকাউন্টেবিলিটি, যে আমি একটা ভুল করতে পারি কিন্তু আমি ফায়ার হবো না, আমার চাকরি থাকবে, হয়তো আমি রিপ্লেস হবো, প্রমোশন হইলেও কিন্তু রিপ্লেস হয়, ঢাকা থেকে অন্য জায়গায় যায় অথবা অন্য জায়গা থেকে ঢাকায় আসে। তো আমরা দেখছি যে যারা সরকারি যে জব করে তারা কিন্তু প্রিপেয়ার যে প্রতি বছরই তাদের মুভ করতে হবে, ৩-৪ বছর পর পর মুভ করতে হবে। সো আমেরিকার কয়েকটা জিনিস বলি, আমি জাস্ট একটু কম্পেয়ার করতে যাচ্ছিলাম যে আমেরিকার আমলাতন্ত্রের বিষয়টা। আমেরিকায় হচ্ছে আসলে 15টা ডিপার্টমেন্ট আছে, যা ডিপার্টমেন্ট অফ ক্যাবিনেট, এদের আন্ডারে সব আমলারা থাকে, আর এই 15টার চিফ হচ্ছে সেক্রেটারি। এই সেক্রেটারি হচ্ছে অনেকটা মন্ত্রীর সমপর্যায়ের, কারণ যে প্রেসিডেন্ট যখন আসে তখন এই 15 জন সেক্রেটারি সে নির্ধারণ করে আর কি। এখন আবার প্রেসিডেন্ট যে চুজ করে সে আবার র্যান্ডমলি করে না, তাদের একটা সার্চ কমিটি থাকে। সো তারা আবার ওরা যাচাই বাছাই করে তারপরে তাদেরকে ইয়ে করে। সো বেসিক্যালি তারা আসলে পলিটিশিয়ান, বাট তারা এডুকেটেড পলিটিশিয়ান, তাদেরকে ওইভাবেই করা হয়। সো আমেরিকার সব প্রথম স্টেট ডিপার্টমেন্ট হচ্ছে প্রথম ডিপার্টমেন্ট অফ ক্যাবিনেট, যেটার সেক্রেটারি হচ্ছে এখন অ্যান্থনি ব্লিংকেন। আর সবচেয়ে রিসেন্টটা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে 2002 সালে 9/11 পরে হয় আর কি। সো ইন্টারেস্টিং হচ্ছে 2018-এ ওবামা কিছু একটা চেঞ্জ, ওবামা না, ট্রাম্প, ও একটা চেঞ্জ আসতে চাচ্ছিল যে ইজি যেন ফায়ার করা যায় আমাদেরকে, বিকজ ও একটা 3টা প্রস্তাব নিয়ে আসছিল, যেটা হচ্ছে যে কোনো যদি ইনএফিশিয়েন্ট থাকে অথবা করাপশনের কোনো ইনভলভমেন্ট থাকে খুব ইজি ফায়ার করা যায়, কারণ হচ্ছে যে এখানে আবার ইউনিয়ন ইনভলভ থাকে অনেক। সো ইটস নট ইজি টু ফায়ার, বাট এনিওয়ে এটা হচ্ছে যে অবস্থা। আর এখানে একসময় ইউএস সিভিল সার্ভিস কমিশন ছিল, যেটা পরে এটা নামটা চেঞ্জ করে। আর হায়ারিং প্রসেসের জন্য ওখানে একটা কোনো অর্গানাইজেশন না, 20টা অথরিটিজ আছে, তারপর বিভিন্ন প্রাইভেট কোম্পানি ইনভলভ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হায়ার করে আর কি। আর স্যালারির ক্ষেত্রেও এরকম কোনো গভর্নমেন্ট জবই এরকম কোনো লাইক হাই স্যালারি না, কোনো আমেরিকা এটা হচ্ছে রিকগনাইজড, গভর্নমেন্ট জবে বেশি স্যালারি নাই, বাট ইফ ইউ চুজ, লাইক আমি যদি ফরেন অ্যাফেয়ার্সে যেতে চাই, আই ক্যান ডু দ্যাট, আমি জানি যে আমার এখানে বেশি স্যালারি হবে না। সো থিং ইজ ভেরি ক্লিয়ার, if you want to make money you have to do business, if you choose your life to make easy then you have to go to এই হচ্ছে অবস্থা। থ্যাংক ইউ নাসির ভাই। থ্যাংক ইউ अगेन।
হ্যাঁ, আমি আসলে একটা প্রশ্ন আসছে আমার কাছে, খুব কড়া প্রশ্ন। আর আরেকটা হচ্ছে যে আমার কয়েকটা আপনার কথার সাথে আমি কিছু জিনিস অ্যাড করব। আমাদের সময়ও আসলে খুব বেশি নাই। তারপর নাজিম ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন নিয়েই যাব। সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সকাল 4টার সময় মানুষ পড়তে বসে যায় সাধারণ জ্ঞান বা যাই হোক। এখন কথা হচ্ছে যেই ছেলেটা ধরেন কম্পিউটার সায়েন্স পড়তেছে, যেই ছেলেটা ধরেন আন্তর্জাতিক সম্পর্ক পড়তেছে, সেই ছেলেটা যদি বিসিএস এর জন্য সময় নষ্ট করে, আমি সময় নষ্ট বললাম মানে আমি ওই দিক থেকে বলি না, আমি এটা বলছি যে তার স্কিলের ডেভেলপ করলে সে কোনো একটা বড় কোম্পানির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কিছু হইতে পারে, বা হচ্ছে ধরেন যে কম্পিউটার সায়েন্সে পড়তেছে বা যে কেমিস্ট্রিতে পড়তেছে সে হয়তো কোনো গবেষণা প্রতিষ্ঠানে যাইতে পারে, কোনো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যাইতে পারে। কিন্তু সে যদি বিসিএস এরটা এত অ্যাট্রাকটিভ হয় এবং প্রাইভেট সেক্টরে এত অ্যাট্রাকটিভ না হয়, সেক্ষেত্রে আমাদের স্কিলগুলা তো ওই যে 4 বছর 5 বছর ব্যাচেলর পড়তেছে, ওই 4-5 বছরে তো ওই স্কিলটা সেইভাবে ডেভেলপ হবে না। কারণ আমি যখন পড়ালেখা করছি, আমার শুরু থেকেই কোনো চিন্তা ছিল না যে আমি কোনোদিন সরকারি চাকরি করব। তো সেক্ষেত্রে আমার ফুল ফোকাসটাই ছিল হচ্ছে আমার স্কিল ডেভেলপমেন্ট, কারণ আমার ওইখানে যাইতেই হবে। তো সেক্ষেত্রে মানে আমার জব পাইতেও সমস্যা হয় নাই, আমার পরবর্তীতে এসে এখানে জব পাইতেও সমস্যা হয় নাই জার্মানিতে। এখন কথা হচ্ছে আমি যদি 4-5 বছর ব্যয় করি হচ্ছে বিসিএস টার্গেট করে, সেক্ষেত্রে আমি আমার স্কিলটা ডেভেলপ করব কখন? কিন্তু যখন আমার বিসিএস জবটা হবে না, এখানে ভাগ্যও জড়িত, পরিশ্রম, ভাগ্য অনেক কিছু জড়িত, রাজনৈতিক পরিচয় অনেক কিছু। তো তখন আমি কি করবো যে আমি তো 4-5 বছর স্কিলটা ডেভেলপ করলাম না, তখন তো আমার ভারত থেকেই হায়ার করতে হবে। তো এখন তাহলে এই যে মানে আমি এখন এই কথাটা কেন আনলাম, মানে সবকিছুতে আমরা ভারতকে ডাকি বা ভারতকে নিয়ে আসি, আমি এই কথাটা এই জন্য আনলাম যে এই জিনিসটা তো আসলে যে মানে অ্যাট্রাকটিভ করা এবং ডিসপ্রপোর্শনেটলি অ্যাট্রাকটিভ করা, সেই কাজটা তো করছে গত 15 বছরে আওয়ামী লীগ সরকার। এটা তো এতটা ডিসপ্রপোর্শনেটলি অ্যাট্রাকটিভ ছিল না। আমি জানি যে সরকারি চাকরি করতে মানে জিনিসটা অনেক রেসপেক্টেড একটা জব ছিল, কিন্তু স্যালারি টানাপোড়েন ছিল। প্রাইভেট সেক্টরে অলওয়েজ, বাংলাদেশেও এটা ছিল যে প্রাইভেট সেক্টরে জবটা স্যালারিটা বেশি। তো এইখানে হচ্ছে যে ওই জিনিসটা ছিল যে জব সিকিউরিটি ভালো, কিন্তু স্যালারিটা কম্পারেটিভলি কম। তো এই কারণে স্যালারি কম হইলেও মানুষজন বলতো ঠিক আছে জবটা করি। কিন্তু যারা হচ্ছে যে চিন্তা করতো যে না আমি টাকা বেশি কামাবো, সেক্ষেত্রে তারা চিন্তা করতো যে আমি প্রাইভেট জবটা করি। তো এই যে গত 15 বছরে এই চেঞ্জটা হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে আমাদের প্রাইভেট সেক্টরে যদি আজকে যদি স্কিলের সংকট দেখা দেয়, যেটা সেটার পিছনে কি এই এই জিনিসটা দায়ী কিনা, বা মানে আমার কনক্লুশন হচ্ছে অবশ্যই দায়ী, কারণ আমার স্কিল কমে যাচ্ছে, স্কিল কমে যাচ্ছে। আরেকটা জিনিস যেটা যে ডাউন সাইজের সাথে আমি একটা জিনিস বলছি, চুক্তিভিত্তিক নিয়োগটা কেন আমরা বাড়াই না বিভিন্ন ক্ষেত্রে? কারণ অনেক ক্ষেত্রে ইভেন জার্মানির মতো ব্যুরোক্রেটিক কান্ট্রিতেও হিউজ অ্যামাউন্টের একটা ইয়ে হয় হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ, একটা একটা অংশ হয় হচ্ছে পার্মানেন্ট নিয়োগ, আর একটা অংশ সেটা কম কম্পারেটিভলি, অংশ হয় হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ। আমাদের চুক্তিভিত্তিক নিয়োগে কেন আমরা যাই না? আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রশ্ন আসছে, একটা প্রশ্ন, একই পরীক্ষা দিয়ে একজন পাইক পেয়াদা সহ রাজার মতো ট্রিট পাবে, মাসে 50,000 টাকা শুধু গাড়ি বাবদ ভাতা পাবে, কিন্তু অন্য ক্যাডার প্রমোশনের সব ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও একই গ্রেডে রিটায়ার করবে। অন্য ক্যাডারে সার্ভিস হোল্ডাররা তারা একই পদে যাওয়ার জন্য স্কিলড না, এটা কিভাবে ডিফাইন্ড হচ্ছে? সো এই প্রশ্নটা একদম আমাদের আজকে সাময়িক যেই আলোচনা, সেই আলোচনার সাথে প্রাসঙ্গিক। যে প্রশাসন ক্যাডারে আমরা দেখি যে মানে সে গাড়ি পাচ্ছে, সে গাড়ির জন্য ভাতা পাচ্ছে, কিন্তু ওই একই সমমর্যাদার একজন যেমন যে একজন ধরেন একটা সরকারি কলেজের প্রফেসর, তো তার সেই মূল্যায়নটা কোথায়, বা একজন ডাক্তার তার সেই মূল্যায়নটা কোথায়? ঠিক আছে নামাজ, আমি তাহলে শুরু করি। প্রথম তোমার লাস্টেরটা দিয়ে শুরু করি। এটা খুবই ভ্যালিড কোশ্চেন, যে কারণে সংস্কারের কথা এসছে। যে অন্য ক্যাডারে দেখা গেল যে লাইফ টাইম চাকরি করেও তারা বেশি দূর যেতে পারে না। যেমন কৃষি ক্যাডারে উপজেলা পর্যায়ে 3-4টা পোস্ট আছে, সে দেখা গেলো প্রমোশন পেয়ে পেয়ে উপজেলা পর্যায়ে আছে, তারপরেও দেখা গেলো ইউনোর দাবলানি খাচ্ছে, এবং তারা খুবই মাঠ পর্যায়ে কাজ করে। তো সেটা এই জন্য তো এই কথাগুলি আসছে যে সংস্কার দরকার, এবং বিশেষত প্রমোশনের ব্যাপারে সংস্কার দরকার, এবং স্পেশালাইজড ফিল্ডে যেমন কৃষির লোকজন কৃষির মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে বা চালাবে, এরকম ভাবে যে খাদ্য বিভাগে কাজ করে সেই খাদ্য বিভাগের একদম মন্ত্র সচিব পর্যন্ত খাদ্য বিভাগ থেকেই আসবে, তাহলে আমরা স্পেশালাইজ দিয়ে দেখতে পাবো। এমনকি অন্যদিকেও যাইতে পারে, কিন্তু নিয়োগের সময় আমাদেরকে ওইভাবে দেখতে হবে। এখন আমি নাসির ভাইয়ের কয়েকটা কথার একটু বলি। যে নাসির ভাই বলছেন যে থ্যাঙ্কলেস জব কিভাবে। তো আমি থ্যাঙ্কলেস বলতে যেটা বুঝাইছি যে এই অ্যাডমিনিস্ট্রেশনের জব বা যে সরকারি চাকরিগুলি অনেক সময় 24/7, যেটা আমরা বুঝি না। বাংলাদেশে অন্য কোনো জব কিন্তু 24/7 না। হ্যাঁ, আপনি বেসরকারি চাকরিতে হার্ড ওয়ার্ক করে 24/7 না। দৈব দুর্বিপাক দুর্যোগের সময় দেখা গেল যে এদেরকেই সবার আগে মাঠে পাওয়া যায়। এরপরে হলো এই যে তাদের যে জবের যে 365 ডেজ 24/7 এবং তারা কিন্তু এই পালা পার্বণে উৎসবেও স্টেশন ত্যাগ করতে পারে না।
ও অনেকগুলো ইয়ে আছে, আমরা হয়তো ভাবি যে এগুলি কিছুই না, কিন্তু এগুলির ব্যাপার আছে। এবং যে কালচারটা, যে ব্রিটিশ কালচার বা ওই পাকিস্তানি কালচার, ওগুলির কারণেও প্রথম দিকে কর্মকর্তাদেরকে খুবই ব্যাক পেতে হয়। আর প্রো পিপল করব কিভাবে আমরা, পাবলিক সার্ভেন্ট কিভাবে বানাবো, এই ক্ষেত্রে আমি বলবো যে এটা তো শুধু আসলে মানে অ্যাডমিনিস্ট্রেশন বা যারা সরকারি চাকরিতে ঢুকে তাদের কাজ না। আপনার এই জিনিসটা পুরো একটা মডার্ন সমাজ, আধুনিক সমাজ চলে আমি মনে করি যে 3টা গ্রুপের মাধ্যমে: একটা বিজনেস ক্লাস, একটা বিজনেস সোসাইটি, এবং একটা আমলাতন্ত্র, ইনক্লুডিং পুলিশ এবং মিলিটারি আমলাতন্ত্র, মানে সিভিল এবং মিলিটারি আমলাতন্ত্র। আর 3 নাম্বার হলো পলিটিশিয়ান। তো আপনি বাকি দুইটাকে করাপ্ট রেখে এই পাবলিক সার্ভিসকে আপনি পুরা বিশুদ্ধ করে ফেলতে চাচ্ছেন, সেটা তো হবে না। আপনি পলিটিশিয়ানরাই কিন্তু এই আমলাতন্ত্রকে খারাপ করছে, সেই কথাটা আমাদেরকে বারবার বলতে হবে। আমলাতন্ত্র আমাদের ফাংশনিং ছিল, স্মুথ ভাবে চলতেছিল, সেটা আমরা এই সরকার এসে নষ্ট করছে। তারপরে ছাত্রছাত্রীরা কেন বিসিএস দিতে যায়, এটাও আমি ছাত্রদেরকে দোষ দিব না। বিসিএসই যদি বাংলাদেশের একমাত্র জব হয় বা ওইভাবে যদি হয়ে যায়, আপনি তো বলতে পারেন না যে কেন মানুষ এদিকে গেল। সেটা তো যাইতেই পারে। নাজিম ভাই, এখানে আমি একটা জিনিস অ্যাড করব, একমাত্র জব হয়ে যাওয়া আর হচ্ছে যে ওই যে নাসির ভাই যেই শব্দটা অ্যাড করছে যে ব্যালেন্স, যে আমার এখানে রেসপেক্ট আছে, আমার পাওয়ার আছে, কিন্তু আমার জব সিকিউরিটি আছে, কিন্তু আমার স্যালারি কম। কিন্তু প্রাইভেট সেক্টরে আমি আমার স্কিল ডেভেলপ করতে পারতেছি, আমি অনেক বেশি স্যালারি পাচ্ছি, এবং ওখানে কম্পারেটিভলি জব সিকিউরিটিটা কম। সেক্ষেত্রে আমি এই ব্যালেন্সটা না করে, এটা তো মানে আমি বলবো হচ্ছে যে ছাত্রদের দোষ না, এটা তো আসলে ছাত্রদেরকে এইভাবে মোটিভেট করা হয়েছে সম্পূর্ণভাবে একটা সরকারি সিদ্ধান্তে। এক্স্যাক্টলি। না, আমি দেখো, আমি বলি, আমার নিজের কথা বলি। আমি যখন বাংলাদেশে ছিলাম, যে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি, হচ্ছে না, তখন আমি ভাবলাম আমি যদি বাংলাদেশে থাকি, আই উইল গো ফর গভর্নমেন্ট জব, আমি গভর্নমেন্ট জবেই থাকবো, এবং সেটাই ছিলাম। কিন্তু আমি যদি বাংলাদেশ থেকে বাইরে চলে আসি, কারণ বাংলাদেশে আপনার বেসরকারি জবের কিন্তু কোনো প্রসপেক্ট, যদিও আমরা দেখি, কিন্তু আমি বেসরকারি চাকরিও করছি বেক্সিমকোতে, সেখানেও দেখা গেল যে আপনার অনেক ধরনের ব্যাপার আছে, আপনি প্রফেশনালি উঠতে পারবেন, সেখানেও অনেক চ্যালেঞ্জ আছে, কোনো সিকিউরিটি নাই। আর যে বাংলাদেশে আপনারা যে বলতে প্রাইভেটাইজেশন বা প্রাইভেট কোম্পানি কি পিএসসি চালু করবে কিনা, দেখেন হাসিনা সরকার তো ওই সালমান এফ রহমানের সাথে খুবই পাবলিক প্রাইভেট রিলেশনশিপ করছিল, সেটার কি অবস্থা দাঁড়াইছে আমরা জানি। আমি এটার সাথে আপনার সাথে একটু দ্বিমত করব এই কারণে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ নট ব্যাড, এটা একটা খারাপ এক্সাম্পল যে আওয়ামী লীগের সব এক্সাম্পলই খারাপ। আওয়ামী লীগের একবারই মানে আমার কাছে অযৌক্তিক লাগবে, কারণ হচ্ছে যে আওয়ামী লীগের সব এক্সাম্পলই খারাপ। আচ্ছা, আওয়ামী লীগ বাদ দাও, বাংলাদেশের কথা বলো, আওয়ামী লীগ না, যে বাংলাদেশে তুমি কোন ব্যবসায়ীর উপরে নির্ভর করবা যে তোমার কোনো একটা পাবলিক সার্ভিস করে দিবে, জায়গা মতো সময় মতো কাউকে পাওয়া যাবে না। ওকে, আমি আপনার এই উত্তরটা দেই। এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি বোর্ড লাগবে, যেটাতে আসলে পাবলিক ইনভলভমেন্ট থাকবে এবং ট্রান্সপারেন্সি লাগবে। হ্যাঁ, সেটা করতে হবে, সেটা তো নাই, আছে এখনো না, সেটা ঠিক আছে, যেটা নাই যেহেতু, সেক্ষেত্রে আমরা কেন ওই অডিট অর্গানাইজেশন গুলোকে নিয়ে আসি না, যে আমাদের এই সংস্কারের আলোচনা বলতেছি আমরা এখন যেটা বলতেছি যে সংস্কার করতে হবে, সংস্কার করে তারপর আমরা সেখানে যাব। এখন আমি নাসির ভাই 3 নাম্বার পয়েন্ট, আরেকটা পয়েন্টে যাই, যে আমেরিকাতে মানে বিভিন্ন মন্ত্রণালয়ের স্ট্রাকচার, বিভিন্ন কিছু নিয়ে উনি কথা বলছেন যে এখানে এইভাবে আছে, এবং আমরা জানি ইদানিং ইলন মাস্ককে আমাদের ট্রাম্প নিয়োগ দিয়েছেন, যিনি ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি করবেন, ডোজ করবেন বা ডগ। তো আমি এখনই বলে দিতে পারবো যে ওই ডোগ কোথায় ফেল করবে। হ্যাঁ, আমেরিকাতে কিন্তু সিভিল, আমরা আমলাতন্ত্রের ক্ষেত্রে ভুলে গেলে চলবে না, আমলাতন্ত্র দুইটা সাইড, সিভিল এবং মিলিটারি আমলাতন্ত্র। আমেরিকাতে সিভিল আমলাতন্ত্রের চাইতে মিলিটারি আমলাতন্ত্র কয়েক হাজার গুণ বেশি পাওয়ারফুল। $1 ট্রিলিয়ন মতো বাজেট, $900 বিলিয়ন বাজেট। দেখি আমি ইলন মাস্ককে চ্যালেঞ্জ দিব, সে ওই $900 বিলিয়ন থেকে 10% ইয়ে কমাক, যে 100 বিলিয়ন। আমি একটা ইলন মাস্কের হয়ে উত্তর দেই। এই উত্তরটা হচ্ছে যেই 900 বিলিয়ন ওখানে যাচ্ছে, সেটার কত পার্সেন্ট যাচ্ছে হচ্ছে বোয়িং এ, লকহিড মার্টিনে, আর কত পার্সেন্ট যাচ্ছে হচ্ছে সরাসরি সেনাবাহিনীতে, সেটা আপনার দেখা লাগবে। এই লকহিড মার্টিন, বোয়িং থেকে শুরু করে যেই কোম্পানিগুলোতে এই টাকাটা যায়, সেখানে কি পরিমাণ লোক প্রাইভেটলি এমপ্লয়েড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি পরিমাণ ইনোভেশন হচ্ছে। মানে আমি মরাল ইন্ডাস্ট্রির কথা বলতেছি, ইমোরাল ইন্ডাস্ট্রির কথা আসতেছে, এটা আমি বলবো যে বর্তমান প্রেক্ষাপটে ইমোরাল ইন্ডাস্ট্রি, কিন্তু কথা হচ্ছে সেখানে তো মানে যখন গবেষণাটা হয়, সেই গবেষণাটা তো আর খালি ইমোরাল পারপাসে ব্যবহার হয় না। আমাকে শেষ করতে দাও। 900 বিলিয়ন কিন্তু শুধুমাত্র আরবি না, আমাকে শেষ করতে দাও। যে ব্যাপারটা হলো যে এই যে মিলিটারি আমলাতন্ত্র, যে এই যে $900 বিলিয়ন বাজেট, নেক্সট দেশের খুঁজতে যাও, দেখবে যে $90 বিলিয়ন বাজেট।
তাহলে আমেরিকার কি এই $900 বিলিয়ন বাজেটের দরকার আছে আমলাতন্ত্রে, যে এই সামরিক বাজেট এবং এই বাজেটকে আবারও এই বলতেছি, এটা তো আমলাতন্ত্রের বাজেট না, এই বাজেটটা তো প্রাইভেট কোম্পানি আমি মিলিটারিকে দিচ্ছি, আমলাতন্ত্রের বাজেট না। কে বললাম? মিলিটারি তখন খরচ করতেছে বোয়িং এর কাছে, তুমি ভাবতেছো সে জায়গায় ইয়ে হচ্ছে, কি বানাচ্ছে? বোমা বানাচ্ছে, জনবিধ্বংসী জিনিস বানাচ্ছে, এখানে আমি একটু একটা জিনিস অ্যাড করি। এই যে বিরাট বাজেট যেটা মিলিটারির, এটা ওই জাকারিয়া যেটা বললো যে এই বাজেটটার আসলে একটা বড় অংশ আবার আমেরিকাতে কর্পোরেট গুলোর কাছে ফেরত আসে, কারণ তাদের বাজেটের একটা কন্ডিশন থাকে যে ওকে, যেমন আমি জানি যে এই আফগানিস্তানে যখন ছিল তখন এই যে কোক কোম্পানি, তারা যে কোক সাপ্লাই দিত, একটা ক্যান হয়তো তারা $4 করে চার্জ করতো, কিন্তু আলটিমেটলি এই টাকাগুলো আসলে যাচ্ছে কোথায়? আমেরিকার কর্পোরেট গুলোর কাছে যাচ্ছে। আপনি দেখবেন যে এই ইউক্রেনে যেই বিলিয়ন ডলার দিচ্ছে, এটার কন্ডিশন হচ্ছে কি সবকিছু আবার আমেরিকা থেকে কিনতে হবে। সো যে আমেরিকার আর্মস কিনতে হবে, আমেরিকার ভিগল কিনতে হবে, আমেরিকার ইকুইপমেন্ট কিনতে হবে। সো এগুলো আসলে ইনডিরেক্টলি তারা এই প্রায় কর্পোরেট গুলোকেই টাকাগুলো দিচ্ছে। People's tax money is going out through like military and then coming back to corporates. এক্স্যাক্টলি। এটা হচ্ছে সিস্টেম। আপনি ট্যাক্স পেয়ারের মানি যখন ওই যে মানে একটা গোষ্ঠীকে দিয়ে দিচ্ছেন, কর্পোরেটকে দিয়ে দিচ্ছেন, সেটা কোনো প্রবলেম না। কিন্তু আমাদের এখানে দেখা গেল যে আমাদের ট্যাক্স পেয়ারের মানি, আমি এখন পয়েন্টে আসি যে আমলাতন্ত্রের সাইজ নিয়ে যেটা হয়েছে, বা আমাদের আমলাতন্ত্রের সাইজ এখন যেটা হয়েছে, সেটা আমি মনে করি যে আমলাতন্ত্রের এখন যে স্ট্রাকচার যেভাবে আছে সবই ঠিক আছে, বেতন বেশি দিচ্ছে, নট আ প্রবলেম, বেতন বেশি দিতেই পারে মোটিভেশন করার জন্য, এবং বেতনের পরে আলগা যে চাকরি, মানে যে এরপরে যে টাকাটা পাচ্ছে সেটা হলো মেইন প্রবলেম, করাপশনটা। তো করাপশনের জন্য তো আমলাতন্ত্র দায়ী না, করাপশনের জন্য দায়ী হলে টোটাল সিস্টেমটা, টোটাল প্রসেসটা। এবং ওই যে আমি বললাম যে আমলাতন্ত্রকে চালাবে কারা? আমলাতন্ত্র খারাপ হবে যদি পলিটিশিয়ান তাদেরকে চালাইতে না পারে, বা পলিটিশিয়ানরা তাদেরকে ভুল পথে চালায়। সেটাই হয়েছে বাংলাদেশে। আমরা সেই দিকটা না এনে শুধু আমলাদেরকে বিশুদ্ধ করে ফেলবো, পিএসসি ঠিক করবো। আমি একটু সরি নাজিম, একটু অ্যাড করি। I completely agree with your point, কিন্তু আজকের আলোচনার বিষয়টা অনলি আমলাতন্ত্র, যেখানে পলিটিক্সটা কত মাত্রা ইনভলভ, ওটা একটা ভিন্ন আলোচনা হতে পারে, কারণ তাতে কিন্তু জিনিসটা ভুল বোঝাবুঝির জায়গা থাকে যে না আমি এটা অ্যাড্রেস করতেছি না। অফকোর্স এটা পুরো একটা সিস্টেম ইন্টার রিলেটেড, কিন্তু আজকে আমরা জাস্ট খালি আমলাতন্ত্র নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমলাতন্ত্রের যে বেতন বেশি পাচ্ছে, তাদের যে সুযোগ সুবিধা আছে, তাদের যে স্ট্রাকচার আছে, এগুলি নিয়ে কোনো কিন্তু সমস্যা নাই। মেইন সমস্যাটা আমলাতন্ত্রকে নিয়ে যেটা হচ্ছে আমাদের, সেটা হলো যে এই আমলাতন্ত্রে একটা ক্যাডার বাকি সব ক্যাডারের উপর নিয়ন্ত্রণ করতেছে, এবং সেই ক্যাডারকে, একটা ক্যাডার যেহেতু এখানে ইনভলভ হইতেছে, সেই ক্ষেত্রে পলিটিশিয়ানরা বা রাজনৈতিক দল চাইলে ওই ক্যাডারটাকে করাপ্ট করেই পুরো আমলাতন্ত্রকে কলুষিত করে দিতে পারে। আমলাতন্ত্রে অনেক দেশপ্রেমিক আমলা আছে, অনেক মানুষ আছে যারা দেশের সেবার জন্য, আমরা হয়তো ওইভাবে ভাবতে পারি না, কিন্তু অনেক মানুষ আছে দেশের সেবার জন্য এই আমলাতন্ত্র কাজ করতেছে। আমি তাদেরকে চিনি, জানি, এরকম মানুষও আছে। সো ঢালাও ভাবে আমলাতন্ত্র করাপ্ট, আমলাতন্ত্র খারাপ হয়ে গেছে, বা তারা টাকা বেশি পায় দেখে তাদের প্রতি আমরা খারাপ ভাবে ইয়ে করবো, এটা কোনো মানে হতে পারে। এবং আমলাতন্ত্র এটা কোনো একটা অভিযোগ হতে পারে না যে তারা বেশি বেতন পায়, বেশি বেতন। এটা অভিযোগ না। একটা জিনিস চিন্তা করেন, আমি কেনই প্রসঙ্গটা আনছি, আমাদের কিন্তু ইন্ডাস্ট্রিতে মানুষজনের একটা কমপ্লেইন আছে, তারা স্কিল লোকজন পায় না। যখনই বলে যে কেন ভারত থেকে হায়ার করতেছে, কেন শ্রীলঙ্কা থেকে হায়ার করতেছে, তখন তারা বলে আমরা স্কিল লোক পাই না। এখন স্কিল লোক না পাওয়ার পিছনে এই যে আপনার 5টা বছর বা 4টা বছর যখন স্টুডেন্ট একটা সাবজেক্টে পড়ে, সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে সে যদি ইন্সপায়ার্ড না হয়, আর সে যদি গভর্নমেন্ট জবের ইন্ডাস্ট্রিতে ইন্সপায়ার্ড হয়, এবং এই 4 বছর সেই এত মূল্যবান সময় স্কিল হয়, এত বিশাল একটা সময়, সেই স্কিলটা আমি ডেভেলপ করলাম না, তখন আমি যখন ইন্ডাস্ট্রিতে চাকরি খুঁজতে যাব, সরকারি চাকরি না পেয়ে, তখন তো আমি স্কিল না, এবং তখন ওই রেসপন্সিবিলিটিটা নিতে হচ্ছে তখন এইখানে তো একটা ব্যালেন্স করতে হবে, সেটা সরকারের হোক, আমলা হোক। আমলারা যদি দেশপ্রেমিকই হয়, তাদেরও তো এই দায়িত্ব নিয়ে এটা ব্যবস্থা করতে হবে যে এটা কিভাবে ব্যালেন্স করবে তারা। হ্যাঁ, সেটাই আমি এক্স্যাক্টলি, বাংলাদেশে যে পরিমাণ চাকরি আছে সেই তুলনায় ক্যান্ডিডেট বা উমেদার অনেক বেশি। এই সরকারি চাকরি বা কয়টা, সরকারি চাকরির পরেও কিন্তু আরো 90% মানুষ বেকার আছে। সেই 90% থেকে 10% ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, 80% বা 70% বেকার থাকতেছে, আস্তে আস্তে বেকার। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ইন্ডাস্ট্রিতে কেন স্কিলড হচ্ছে না, সেটার জন্য আমলাতন্ত্র দায়ী না। ইন্ডাস্ট্রি নিজে যাদেরকে হায়ার করতেছে তাদেরকে ট্রেনিং এর কি ব্যবস্থা করলো, তাদেরকে স্কিল ডেভেলপ করলো কিভাবে, তাদেরকে ট্রেনিং এ পাঠাক, দেশে বিদেশে পাঠাক, ইন্ডাস্ট্রি নিজেই তৈরি করে নিতে পারে। ইন্ডাস্ট্রি যদি আমরা যদি প্রাইভেট ইয়েকে এত পাওয়ারফুল মনে করি যে প্রাইভেটেই সব হবে, প্রাইভেটেই সবকিছু এফিশিয়েন্ট, সো প্রাইভেটের এফিশিয়েন্সির জন্য আমি কেন এখন আবার বিসিএস এর দিকে তাকায় থাকতেছি, তারা করে দিবে প্রাইভেটের এফিশিয়েন্সি, প্রাইভেট কি করতে হবে। এখানে আমার কিন্তু বিসিএস এর দিকে তাকায় নাই, আমি বলতেছি হচ্ছে যে ডিসপ্রপোর্শনেট সিস্টেম। যেমন দেখেন বাংলাদেশে ধরেন যেই প্রাইভেট সেক্টরে যেই জবটায় ঢুকতেছে একটা মানুষ,
একটা ইঞ্জিনিয়ার কত টাকা বেতন পাচ্ছে, বা প্রাইভেট সেক্টরে যখন একটা ডাক্তার ঢুকতেছে সে কত টাকা বেতন পাচ্ছে। ঠিক আছে, এই যে ডিসপ্যারিটিটা আছে, এবং সরকারি চাকরিতে যখন একটা ডাক্তার ঢুকছে সে কত টাকা পাচ্ছে। আচ্ছা, এই যে আপনি এই পয়েন্ট একটু বলে নিই, সরকারি চাকরিতে যখন ডাক্তার ঢুকে তার যে কি মানে সে দেখা গেল যে ঢাকা শহরে পড়াশোনা করছে বা যে কোনো একটা বড় শহরে পড়াশোনা করলো, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে চাকরি নিল, তাকে দেখা গেলো গ্রামে একটা অপ্রতুল সম্পদ কিছুই নাই ওইরকম একটা জায়গায় তাকে ডাক্তার, মেডিকেল প্রফেশনের ডাক্তার হিসেবে পাঠিয়ে দেওয়া হলো, এবং পরবর্তীতে তার দেখা গেলো সেখান থেকে ট্রেনিং হচ্ছে না, তার লাইফ, এবং সে চাইলে এই একই লোকটার কথা চিন্তা করো, সে কিন্তু ইউরোপ আমেরিকা চলে আসলে সে জানে যে সে বিশাল একটা টাকা পেতে পারে, বিশাল একটা সম্মান, এবং তার প্রফেশনাল অ্যাচিভমেন্টও বাড়বে। কিন্তু সরকারি চাকরিতে ঢোকার পরে সে লিমিটেড হয়ে যাচ্ছে, তার সে হয়ে যাচ্ছে মানে যে কোনো রোগের চিকিৎসক, মানে তার কোনো স্পেশালিটি হচ্ছে না, এবং সে এখান থেকে মানে উপরের দিকে উঠার যে পথগুলি সেটা খুবই লিমিটেড, খুবই তো কেউ যদি চুজ না করে এবং সেখানে গিয়ে সে কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, সরকারি চাকরিতে যায় সরকারি ডাক্তার যারা হচ্ছে তারা দেখা গেলো হতাশ, তারপরেও তারা চাচ্ছে যে জনসেবা করতে, দেশের সেবা করতে, এবং এই লোকটা যদি তখন দেখা গেলো যে সে তার সরকারি চাকরিতে কিন্তু এখনো আমরা যত বেতন বলি, এখনো কিন্তু এই যে এই ধরনের প্রফেশনাল লোককে, একটা ইঞ্জিনিয়ারকে, একটা ডাক্তারকে আকৃষ্ট করার মতো ভালো পরিমাণ বেতন দেওয়া হচ্ছে না। কারণ হলো যে বেতনের বাইরে যেটা সেটা নিয়ে আমরা কথা বলতেছি, বেতনের বাইরে এক্সট্রা সুবিধা, সেই কারণে মানুষ ওইদিকে যাচ্ছে। নাজিম ভাই, আমার একটা প্রশ্ন, তাহলে কি স্পেশালাইজ সেক্টরগুলোতে বেতনের স্ট্রাকচার ডিফারেন্ট হওয়া উচিত? হ্যাঁ, আমি মনে করি হওয়া উচিত, যেখানে যেটা দরকার। যদি আমি মনে করি যে ধরো বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের একজন লোককে আমি ধরো কাজে নিব, কোনো একটা কাজে পিডব্লিউডির, বা তাহলে সেই ক্ষেত্রে তার প্রসপেক্ট দেখতে হবে, এবং আবার চুক্তিভিত্তিক নিয়োগের কথা বলছো সেটাও আমি জানি, এবং বাংলাদেশে হচ্ছে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ প্রচুর হচ্ছে। এই যে সরকারি সিনিয়র সচিব টচিব বা সচিবরা যখন অবসরে যায় তাদেরকে আবার চুক্তিভিত্তিতে নিয়োগ দেয় সরকার। হ্যাঁ, তার মানে হচ্ছে অ্যাডমিনরা অ্যাডমিনিস্ট্রেশন তো করে যখন চলে যায় তখন আবার ফিরে আসে চুক্তিভিত্তিক হিসেবে। কারণ সে একজন অ্যাসেট, আমাকে ওইটা বুঝতে হবে তো। এই যে ট্রেনিং এর মধ্যে আমরা অ্যাসেট নাকি থ্রেট? না থ্রেড না, সে অ্যাসেট। কারণ হলো যে যেই নলেজটা হয়, আমাদের আমলাতন্ত্র সম্পর্কে আইডিয়াটা বুঝতে হবে যে আমলাতন্ত্র কিন্তু এখানে কিন্তু আমি এখানে একটা অন্য প্রসঙ্গ চলে আসছে নাজিম ভাই, সেটা হচ্ছে যে আমরা কথা বলতেছি হচ্ছে, আচ্ছা আমাদের অনেক বেশি সময় হয়ে গেছে, এই যে আবার প্রসঙ্গে ফিরে গিয়ে আমরা শেষ করি, আপনিও একটু শেষ করতে পারেন। আমি যেটা বলতেছি যে okay, Nawaz, just try to be like, stick to হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখানে এখন যেটা হচ্ছে ক্যাডার যার মন্ত্রণালয় তার, ঠিক না? এখন ওই সচিব উপসচিব পর্যায়ে ম্যাক্সিমামই থাকতেছে হচ্ছে অ্যাডমিন, এবং তারাই আবার চুক্তিভিত্তিক নিয়োগে ফেরত আসতেছে। তো তার মানে হচ্ছে যে একে তো ক্যাডার যার তার হচ্ছেই না, নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে এরা আবার রিসাইকেলড হচ্ছে। তার মানে হচ্ছে যে মানে এই যে আলী ইমাম মজুমদারকে দেখো, আলী ইমাম মজুমদারকে আবার আনছে কিন্তু সেটা খুবই ভ্যালিড একটা প্রবলেম এট দ্য মোমেন্ট, যে আমাদের আসলে ওই কোটাটাই তুলে দেওয়া উচিত। মানে হ্যাঁ, কোটা তুলে দিক, মানে আমার কথা হলো যে প্রমোশন যেভাবে প্রমোশনটাকে সুষ্ঠু করতে হবে, নিয়োগ প্রক্রিয়াটাকে সুষ্ঠু করতে হবে, কোটা পদ্ধতি সরাই ফেলতে হবে নিয়োগ প্রক্রিয়া, যেটা নিয়ে এই পুরো গণ অভ্যুত্থানটা হয়ে গেল, ঠিক না? যে কোটা প্রক্রিয়া, এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা বলা ঠিক না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যাদেরকে দেখছি কর্মক্ষেত্রে যে কোটার মাধ্যমে যারা আসতেছে তারাই বেশিরভাগ ক্ষেত্রে কিছুটা ইনকম্পিটেন্ট। কারণ হলো যে মেধা ভিত্তিতে দেখা গেলো যে, তো অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু বড় ক্যাডার, সেখানেও দেখা গেলো যে অ্যাটলিস্ট 10% এমপ্লয়ি আছে খুবই চৌকস, খুবই দক্ষ, খুবই ভালো, তাদেরকে দিয়ে আমরা অনেক কিছু, এবং তারাই শেষ পর্যন্ত ওই যে লাইমলাইটে থাকে, তারাই শেষ পর্যন্ত টিকে থাকে এবং দেশের সম্পদ হিসেবে কাজ করে। বেশিরভাগই দেখা গেলো যেহেতু তাদের সংখ্যা বড়, সেখানে আগাছাও বেশি। যেহেতু ওই কোটার মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা প্রচুর লোকজনকে স্বজন প্রীতি করছি, বা মানে আমি ওই প্রক্রিয়ায় কোটার বিরোধীও না, যে কোটার মাধ্যমে আসছে তারা কেউই আসলে তেমন খারাপ না, কিন্তু আমাদের হলো যে ট্রেনিংটা নাই, আগের যে ট্রেনিং ছিল ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলে, ওই ট্রেনিংটা আরো লঙ্গার করতে হবে তাদেরকে, এখনকার যুগে যেটা হচ্ছে কম্পিটেন্ট বানাইতে হবে, এবং এই সুযোগটা সব ক্যাডারের মধ্যে ওপেন করে দিতে হবে। শুধুমাত্র অ্যাডমিন ক্যাডার সেই সবগুলি সুযোগ নিবে সেটা আমরা চাই না। আমরা চাই যে সব ধরনের ক্যাডার থেকে যোগ্য লোককে, সুপিরিয়র সিলেকশন বোর্ড আছে একটা এসএসবি সবার মধ্য থেকে যোগ্য লোককে তুলে আনবে। এখানে দলীয় প্রীতি দেখবে না, আইডেন্টিটি দেখবে না, অ্যাডমিন ক্যাডার কোন ক্যাডার সেটাও দেখবে না। যেই লোক দরকার সেই যোগ্যতা অনুযায়ী প্রাইভেট সেক্টরে যেভাবে হায়ার করে, যে আপনি ওইভাবে হায়ার করলেন, ওইভাবে আপনি সুপিরিয়র সিলেকশন বোর্ডে। তার মানে আপনারও প্রস্তাব হচ্ছে যে প্রাইভেটাইজেশন না, কিন্তু প্রাইভেট স্টাইলে। আর নাসির ভাই যে প্রস্তাবটা করছিল যে আমাদের হায়ারিং প্রসেসটা আসলে
কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটাকে সেপারেট করা উচিত, এবং ইভেন এটা প্রাইভেট সেক্টরেও যাইতে পারে, হায়ারিং এর ব্যাপারটা। নাসির ভাই, আপনি কি এটা মিন করছিলেন? হ্যাঁ, আই মিন এটা একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি এটা করতে পারে, জাস্ট টু অ্যাভয়েড লাইক এনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আর টু চুজ দ্য রাইট পিপল। আচ্ছা, তাহলে আপনাকে কেউ কি কোনো সামারি টানতে চান কারো পয়েন্ট অফ ভিউ থেকে? আচ্ছা, আমি লাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, কয়েকটা জিনিস আর কি। এখানে আবার একটা জিনিস আসছে যে ওই ডাউন সাইজ কিংবা আমলাতন্ত্র খারাপ না, আসলে আমরা ভালো খারাপ নিয়ে জাজ করতে বসি নাই। জিনিসটা হচ্ছে সংস্কার মানে হচ্ছে যা নেসেসিটি, যে এখন একটা দরকার হয়েছে যেটা চেঞ্জ করা, ওই জিনিসটাই। তো এই জন্য আমি একটা শব্দ ব্যবহার করেছি, সেটা হচ্ছে প্রো পিপল। সো এখানে ওই স্যালারির বিষয়টা আসছে, ওই নাজিম অনেকগুলো কথা বলছে, খুবই জরুরি। সো আমার মনে হয় যে একটা জিনিস আমার মনে হয়েছে যে স্যালারির মধ্যে যদি ব্যালেন্স না থাকে, তাহলে যেটা হয়, আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলি। আমি জাহাঙ্গীরনগরে কেমিস্ট্রি থেকে পাশ করেছি, আর আমরা যখন একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, সরকারের কিন্তু অনেক ব্যয় হয়। এই যে 4 বছর আমরা যে অনার্স এবং মাস্টার্স করি, উই গেট সাবসিডি। আই ওয়াজ লাকি যে আমি 5 টাকা সিট ভাড়া দিয়েছি, কিন্তু আমার পিছনে অনেক টাকা খরচ হয়েছে। সো এখন পয়েন্ট হচ্ছে, আমাদের এই 52 স্টুডেন্টস ছিল, এর মধ্যে হয়তো 5 থেকে 6 জন কেমিস্ট্রি রিলেটেড জবে ইনভলভড, এবং একটা বড় অংশ তারা এখন বিসিএস ক্যাডার। সো আই ডোন্ট সি এনি পয়েন্ট যে আমার এক্সপার্টিস হচ্ছে কেমিস্ট্রিতে, কিন্তু আমি এখানে বিসিএস প্রশাসনে আসলাম। এই যে একটা লস, হিউজ লস একটা স্টেটের, যে 4 বছর 5 বছর আমাকে একটা ট্রেনিং দেওয়া হলো কেমিস্ট্রিতে কিংবা ফার্মেসিতে কিংবা মাইক্রোবায়োলজিতে, কিন্তু আমি এন্ডিং আপ হচ্ছি পুলিশ কমিশনার অথবা বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেটে। এই লসটা কিন্তু একটা বিরাট লস। সো এটার মূল কারণটা হচ্ছে এই স্যালারি ডিফারেন্সটার কারণে অথবা অপরচুনিটি ডিফারেন্স কারণে। এখন একটা দেশের কন্ট্রিবিউশন সবারই সমান, কিন্তু ওই জায়গায় একটা যদি খুব বেশি ওভাররুল করে অন্যগুলো হচ্ছে, তখন নর্মালি সবাই ওই জায়গায় যাবে। এখানে ছাত্রছাত্রীদেরকেও দোষ দেওয়ার কিছু নাই, জনগণকেও দোষ দেওয়ার কিছু নেই। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছে একটা মনে হয় যে দুইটা বিষয়, একটা হচ্ছে ইন্টারনাল প্রবলেম এই আমলাতন্ত্রের, যেটা নিয়ে নাজিম অনেকক্ষণ কথা বলেছে, যে প্রশাসন ভার্সেস আদার গ্রুপ, ওইখানে একটা সংস্থার দরকার। আরেকটা হচ্ছে এক্সটার্নাল, মানে আমরা যদি পুরো ওভারঅল দেখি যে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে আমলাতন্ত্র প্লাস জনগণ, এটা কতটা ব্যালেন্স থাকবে তাদের সুযোগ সুবিধার ক্ষেত্রে, এই জিনিসগুলা। কারণ আমরা সরকারকে দেখি তারা হয়তো আমলাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা, কিংবা ইভেন একটু আগে একটা প্রশ্ন দেখলাম যে 50,000 টাকা বেশি ইন্টারনালি তাদের যেই প্রশাসন, তাদের গাড়ির জন্য আবার এক্সট্রা টাকা দেয়। তো এরকম করতে কোনো সমস্যা না, কিন্তু গার্মেন্টস শ্রমিকের একটা ন্যূনতম বেতন নির্ধারণ করতে তাদের খুব অবস্থা খারাপ হয়ে যায়। সো এই জায়গায় একটা ব্যালেন্স থাকতে হবে, বিকজ সরকারের অ্যাপ্রোচটা হবে এভরিওয়ান ইজ ইকুয়াল টু মি। সো এই জিনিসটাই হচ্ছে যে আমার মনে হয় যে আমার সামারি করলে সেটাই করব, যে আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যে ইন্টারনাল কিছু সংস্কার তো ডেফিনেটলি দরকার, এক্সটার্নালি আমাদের একটা রিথিঙ্ক করতে হবে এটার, যেমন এটার সাইজ, এফিসিয়েন্সি, তারপরে ওই হায়ারিং ফায়ারিং প্রসেস, পুরো বিষয়গুলো নিয়ে। আমি জানি এটা খুব ইজি না, যেটা নাজিম আলোচনা করেছেন, যে এটা ইন্টারনাল, এটা রিলেটেড পলিটিক্যাল পার্টি, রাজনীতিবিদ, তারপর দেশের নীতি নির্ধারণকারী, তাদের বিষয়ের উপরে সমস্ত কিছুই রিলেটেড। এখন রিলেটেড হলো, এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, মানে ওই জায়গাটাই আমার যাইতে হবে। এখন আমরা কত পার্সেন্ট যাইতে পারি সেটা হচ্ছে বিষয়, বিকজ কন্টিনিউয়াস একটা পরিবর্তনের মধ্যে না গেলে আমাদের ওই ব্রিটিশ আমলের আমলাতন্ত্রের মধ্যে এখনো থাকতে হবে। সো এটাই হচ্ছে আমার সামারি। থ্যাংক ইউ নাসির ভাই। নাজিম ভাই, আপনি যদি আমি একটু আমি নাসিরের সাথে সম্পূর্ণ একমত। বলো, সরি, গো হেড। না, মানে অনেকক্ষণ হয়ে গেছে, শর্টে আপনি যদি একটা সামারি টেনে দেন তাহলে আমরা শেষ করে দিব। আমি নাসির ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ইন্টারনাল কনফ্লিক্ট, যেটার কারণে এখন এটা আসলে উঠে এসছে, যে আমলাতন্ত্রের ভিতরে মানে অ্যাডমিনের বাইরে যারা আছে তারা সব মানে এক ধরনের মানে কি বলবো এটাকে, যে হতাশ, এবং মানে তাদের ক্যারিয়ার প্রোফাইল নিয়ে তারা কোনো আশার দেখতেছে না, যে সেখানে কোনো একটা স্থবিরতা দেখা যাচ্ছে। তো সেই কারণে তারা হতাশ, এবং আমার মনে হয় যে আগামী মাসের 3 তারিখে, মানে জানুয়ারির 3 তারিখ 4 তারিখ, দুই পক্ষই শোডাউনে আসতেছে। আমি একটা গ্রুপের সাথে কানেক্টেড, যে অ্যাডমিনের বাইরে যে গ্রুপটা, তাদের প্রায় 16,000-এর মতো
কর্মচারী, বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসার, বিসিএস কর্মকর্তা, বিসিএস এ মানে সোশ্যাল মিডিয়াতে আছে, তাদের প্ল্যাটফর্মে দেখুন যে প্রচুর গুঞ্জন আলোচনা এগুলি চলতেছে। তো এটা আমাদেরকে সমাধান করতেই হবে, কারণ এটা ভালো কিছু হচ্ছে না ইন্টারনালি। আর এক্সটার্নালি যেটা, সেটা নাসির ভাই বলছেন যেটা, এটা আসলে একটা সম্মিলিত প্রচেষ্টা। আমরা শুধুমাত্র আমলাতন্ত্রকে দোষ দিয়ে বা আমলাতন্ত্রের যে মানে সুযোগ সুবিধা সবকিছু মিলিয়ে আমরা এক্সটার্নালি পলিসি মেকিং পর্যায় থেকে এবং সংস্কারের পর্যায় থেকে আমাদের সেটা মানে অনেকগুলি স্টেপে আসলে এগুলি চেঞ্জ করতে হবে। এবং আমাদের একটা ওরিয়েন্টাল, একটা প্রাচ্য দেশের হিসেবে আমরা যে গভর্নমেন্ট জবে যে সিকিউরিটি খুঁজি, এবং সিকিউরিটির কারণে আমরা যে গভর্নমেন্ট জবে থাকা বা গভর্নমেন্ট জব প্রেফার করা, সেটা একদিনে না, সেটা গত 300 বছরের ইতিহাস। দেখা গেলো যে মানুষ সরকারি জবটা পছন্দ করে, এটা সিকিউরিটির কারণে, কম বেতন হলেও মানুষ সরকারি জবটা পছন্দ করে। তো ওইটাও আমাদেরকে রেসপেক্ট করতে হবে। আমি প্রো পিপল হোক অবশ্যই চাইবো, কিন্তু প্রো পিপল করার জন্য যেসব আইন চেঞ্জ করতে হবে সেটা তো আছেই, মেইনলি যে আদার প্লেয়ার্স, যে বিজনেস পিপল এবং পলিটিক্যাল পিপল, এদেরকেও আমাদেরকে মানে ওই প্রসেসটা তো চেঞ্জ আনতে হবে। না হলে আমরা শুধু আমলাতন্ত্র চেঞ্জ করি, আমলাতন্ত্র হলো এক্সপ্যান্ডেবল, আমলাতন্ত্র রাষ্ট্রের কর্মচারী, সরকার চাইলে যে কোনো সময় তাকে চেঞ্জ করতে পারে, যে কোনো সময় তার উপরে ছড়িয়ে ঘুরাইতে পারে। আমাদের যে প্রবলেমটা এখন হয়েছে সেটা হলো যে হাসিনা সরকার তাদেরকে কিছু অতিরিক্ত পাওয়ার দিয়ে দিয়েছে এবং তারা পরপর 2-3টা বার সরকারকে নির্বাচিত করে ক্ষমতায় এনেছে। এই কারণে আমরা একবার খবরও দেখেছি যে পুলিশ এমপিদের সেলিউট দেওয়া বন্ধ করে দিয়েছে, যে হাসিনার সময় লাস্ট 2-1 টাইম। কি কারণে বলছে যে পুলিশরা বলতেছে ওদেরকে তো আমরাই এমপি বানাইছি, সো আমাদের রিলেশন হলো হাসিনার সাথে, why do I care about this MP or that MP, we don't care। মানে সো আমলাতন্ত্র যে ওই যে এটা পাইছে, সো পুলিশ এখন গন, কিন্তু এই যে প্রশাসন ক্যাডারে কিছু লোকজন আছে যারা এটার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, তাদেরকে ধরে আমাদেরকে বিচার করতে হবে এবং মানে দুর্নীতির বিচার করতে হবে, করে তারপরে আমলাতন্ত্রে একটা সংস্কার দরকার আছে। কিছুটা ডাউন সাইজে হইতে পারে যে এতগুলি মন্ত্রণালয় এত রকম ভাবে আমাদের এরকম ওভার ব্লোন করার দরকার নাই। আগে যে কোনো বিভিন্ন কারণে এগুলি হয়েছে, কিছু আছে নেসেসিটির কারণে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে এক ধরনের দলীয় প্রভাব বিস্তার করার জন্য, বা দেখা গেল যে নতুন ধরনের অ্যাডমিন ক্যাডারকে, যে নাসির ভাই যেটা বললেন যে ঘুষ দেওয়ার জন্য, এক ধরনের প্রণোদনা দিয়ে তাদেরকে হাতে রাখার জন্য অনেক কিছু করা হয়েছে। তো সেই জিনিসগুলি মিলিয়ে আমি মনে করি যে ওভারহলিং এর একটা দরকার আছে, এবং নতুন জেনারেশনের কথাও শুনতে হবে, বাইরের উদাহরণও দেখতে হবে। আমি কোনো কিছুরই বিপক্ষে না, কিন্তু আমাদেরকে একটু সেনসিটিভ হইতে হবে যে কেন এই অবস্থায় আসলো, এবং এরা আমাদের দেশেরই লোক। এই আপনার বন্ধু, আমাদের বন্ধু বান্ধব সব, কিন্তু জয়েন্ট সেক্রেটারি, ডিএস সবাই বাংলাদেশেরই লোক। হ্যাঁ, সবাই আমরাই বলে না যে আমরাই। সো আমরা বেশি কঠোরতা দেখাতে পারবো না, আবার দেখা গেল যে বেশি মানে একেবারে যে ইয়ে করে ফেলবে, ছেড়ে দিব তাদেরকে, সেটাও ঠিক হবে না। আর গার্মেন্টস বা অন্যান্য ক্ষেত্রে যেটা বলছেন যে মানে যে বেতনের যে বৈষম্য, সেটা গার্মেন্টসে ওরা সরকারের আসলে কতটুকু করার আছে, কারণ হলো যে সেখানে গার্মেন্টস এর মালিকরাই তো মানে আপনার জবাবদিহিতার মধ্যে নাই কোনো রকমের। তো দেখেন যে ব্যবসায়ী যে আরেকটা সাইড, তাদেরকে আমরা কোনোভাবেই জবাবদিহিতার মধ্যে কোনোভাবেই আমরা 25,000 টাকা গার্মেন্টস এর বেতন নির্ধারণ করতে পারি না। আমি এটা মেনশন করেছি এই কারণে যে পুরো জিনিসগুলো ইন্টার রিলেটেড। হ্যাঁ, কিন্তু ইন্টার রিলেটেড। এখানে গভর্নমেন্ট যদি স্ট্রংলি প্রো পিপল হতো তাহলে এই জিনিসকেও অ্যাড্রেস করতে পারতো, বিকজ একটা গভর্নমেন্টের তো তার পিপলই হওয়া উচিত মেইন বিজনেস। হ্যাঁ, সো প্রো পিপল কিছুই না, প্রো পিপল নাই আমাদের। এই যে আমলাতন্ত্র প্রো পিপল না, কারণ আমলাতন্ত্রে যে ব্রিটিশ লেগাসি যে এই যে জেলা প্রশাসক কথাটা নিয়েও কোশ্চেন এসছে। তারপরে আপনাদের জেলা অফিস বা জেলা প্রশাসকের বাংলো, আপনি যদি যান যে যশোর, ময়মনসিংহ ওইসব জায়গায়, তাহলে 70, 80, 100 একর জায়গা নিয়ে জেলা প্রশাসক থাকতেছে। ওইসব জায়গাগুলিও আমরা অন্য কাজে ইউজ করতে পারি। সেটাকে তাহলে ছোট্ট একটা জেলা প্রশাসক ভালো জায়গায় থাকলো, কিন্তু এত বড় জায়গা দখল করে তার তো থাকার দরকার নেই, ঠিক না? তো ওই ধরনের অনেক সংস্কার প্রস্তাব আছে যারা অ্যাডমিনের বাইরে আছে। আর আরেকটা জিনিস হলো ডেপুটি সেক্রেটারি থেকে যখন হয়ে যায়, এরা কিন্তু আসলে অ্যাডমিনের লোক না, যদিও অ্যাডমিন থেকে আসতেছে। ডেপুটি সেক্রেটারি পদ থেকে এরা হলো যে মানে সরকারে যাচ্ছে, জয়েন্ট সেক্রেটারি থেকে সরকার, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, এরা সরকার। তো সরকারে আমরা চাই যে সব ধরনের লোক আসুক, সরকারে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশনের লোক না যাক, সরকারে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত রকম। এখানে আমার একটা প্রশ্ন, যেমন অ্যাডমিনের ধরুন, অ্যাডমিনের যে অ্যাডমিন বিষয়ক যে মন্ত্রণালয়গুলো আছে সেইখানে যাক, যেখানে স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় সেইখানে কেন একজন অ্যাডমিনের লোক যাবে? কারণ স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয় আমাদের যখন একটা প্যান্ডেমিক ফেস করতে হবে, তখন আমাদের লাগবে হচ্ছে একজন যার মেডিকেল ব্যাকগ্রাউন্ড আছে উইথ পাবলিক হেলথ ব্যাকগ্রাউন্ড। এখন আমার যেখানে এত স্পেশালাইজড একটা লোকের প্রয়োজন, সেখানে আমার মনে হয় যে হ্যাঁ সেটাই আমি নাসিব, আমি জাস্ট শেষ করি ওর সাথে। এক জায়গায় যাইতে থাকি। হ্যাঁ, ওর সাথে 1 hour 25 minutes। হ্যাঁ, ওর কথাটা শেষ করে দিই যে মানে যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যে মানে কি করবে অ্যাডমিনিস্ট্রেশনে, মজার ব্যাপার হলো যে
অ্যাডমিনিস্ট্রেশনের করার মতো ওইরকম মন্ত্রণালয় তো মানে শুধু অ্যাডমিনিস্ট্রেশনের জন্য খুবই কম, সেটা হলো সংস্থাপন মন্ত্রণালয় বা জনপ্রশাসনের জন্য মন্ত্রণালয় থাকে। না হলে আপনি যদি ধর্ম মন্ত্রণালয় বলেন বা যে কোনো মন্ত্রণালয় বলেন, সেগুলি কিন্তু সবকিছু স্পেশালাইজেশন চলে আসে। এবং স্বাস্থ্যের ক্ষেত্রেও প্রযোজ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে, হ্যাঁ, স্বাস্থ্য, কৃষি বা যাই বলেন, একটাই। হ্যাঁ। সো ওই ক্ষেত্রে আমি মনে করি যে ওই যে সব ধরনের লোকজনকে এনে ট্রেইনড আপ করে আমরা আসলে এগুলি চালাইতে পারি। এখানে স্পেশালি একটা ক্যাডারকে প্রাধান্য দেওয়া সেটা ঠিক হয় নাই, কারণ সেটা করাপশনের পথ প্রসারিত করে এবং হলো যে যেই কারণে আমরা ওই যে ব্রিটিশ সিস্টেমটা এখনো চালু থাকতে দেখতেছি, কারণ এটা একটা কাল্টের মতো। ওই জিনিসটাকে আমাদেরকে আস্তে আস্তে ঠিক করতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ নাজিম ভাই, থ্যাংক ইউ নাসির ভাই। আমরা যদি আলোচনা করি আলোচনা শেষ হবে না। আমরা অন্য আরো দেশের উদাহরণ আনতে পারবো, একটার পর একটা চালাই যেতে পারবো, বিভিন্ন ধরনের উদাহরণ আনতে পারবো। সো আশা করি সামনে আরো আলোচনা হবে এইসব বিষয়ে। সো আজকের জন্য আমরা এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ যারা ধৈর্য ধরে শুনছেন। আপনারা টেনে টেনে বিভিন্নভাবে শুনতে পারেন। আমরা সামনে হয়তো আরো ছোট ছোট করে ছোট ছোট অংশ বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে আমরা কয়েকটা অংশ হয়তো আপলোড করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। থ্যাংক ইউ।